যেখানে আমার পিছনে মেয়েরা ঘুরঘুর করে আর আমি পাত্তা দেই না, সেখানে কিনা এই মেয়ে আমাকে ইগনোর করে। ওই আমার সাথে নাম জড়িয়েছে বলে খুশি হবে তা না, আরও কথা শোনাচ্ছে। আবির হাসতে হাসতে বলে, তোকে বুঝতে হবে না ব্রো, এটা অন্য কোনো মেয়ে না, এটা সোহা, বুঝলি? গ্রামের সাদা মোটা মেয়ে, ছেলেদের থেকে দূরে থাকা তো আর নেশা, ছেলেদের প্রতি না। সাফাত নিজের কলারটা হালকা ঝাঁকিয়ে বলে। আর এই সাফাতের প্রতি আমি নেশা করেই ছাড়বো। রিফাত বলে, এটা অতটাও সহজ নয় মামা, একটু ভুল হলেই একেবারেই ফিনিশ। সাফাত মুস্কি হেসে বলে, যা, আমিও এবার আমার করে ছাড়বই। আবির বলে, এতে সবচেয়ে বেশি আমরাই খুশি হব। রিফাতর সাথে সম্মতি জানায়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সোহা সাফাতের আম্মু থেকে বিদায় নিয়ে চলে আসে। উনি নাস্তা না করে দিতে চায়নি, পরে সবাই বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছে। তবে বলে দিয়েছে খুব শীঘ্রই যেন আবার যাওয়া যায়। ওরা বলেছে যাবে। বাসায় এসে সবাই মিলে সবকিছু শেষ করে চলে আসে কলেজে। সোহারা কলেজে এসে দেখতে পায় সাফাতটাও চলে এসেছে। কলেজ মাঠে অনেক মানুষও দেখা যাচ্ছে। সোহারা সবাই এদিকে ওদিকে না গিয়ে ক্লাসে চলে যায়। একটু পর সোহাকে প্রিন্সিপাল স্যার ডেকে পাঠায় হল রুমে। সোহা, তৃষা, নিতু আর হিমাকে সাথে করে নিয়ে যায়। সোহার খুব ভয় হচ্ছে, স্যার কি না কি বলে। এমনি লজ্জায় স্যারের সামনে যেতে ইচ্ছে করছে না, তারপর আবার হল রুমে সবার সামনে। সোহা হল রুমে গিয়ে দেখে সবাই উপস্থিত আছে, পুরো কলেজের স্টুডেন্ট। আসলে স্যারকে বলে সবার সামনে ভুলটা দেখিয়ে দেওয়ার জন্যই এমন করেছে, কেননা সোহা সবার সামনে অপমানিত হয়েছে বলেই বেশি কষ্ট পেয়েছে, আর সে কষ্ট থেকে মুক্তি দিতেই সাফাতের এই আয়োজন। সোহা আস্তে আস্তে করে গিয়ে স্যারের পাশে দাঁড়ায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাথে এসে সাফাতও দাঁড়ায়। সোহা এখন আগের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফাত সোহার সাথে কোনো কথা বলেনি। স্যার আস্তে আস্তে সব ঘটনা সবার সামনে বলে এবং বলে দেয় অমির মতো ভুল কেউ যেন না করে। অমির গার্ডিয়ান ডাকা হয়েছে, ওর শাস্তি দেওয়া হবে। সোহাকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বলে, সবসময় এমন ভালো থেকো। আমরা সবাই দুঃখিত তোমায় ভুল বোঝার জন্য। তোমার কাছ থেকে আমরা পুরো কলেজ ভালো কিছু ডিজার্ভ করি। তারপর স্যার বেরিয়ে যায়। একে একে সবাই এসে সোহাকে সরি বলে, দুঃখ প্রকাশ করতে থাকে। সোহার এখন অনেকটা হালকা লাগছে, মাথার উপর থেকে বড় বোঝা নেমে গেছে। সাফাত সোহাকে পাত্তা না দিয়ে একটু ভাব দেখিয়ে চলে যায়। সোহা ব্যাপারটা ভালোভাবেই খেয়াল করে। নিতু এসে বলে, সবটা সাফাত ভাইই ম্যানেজ করেছে। সোহার কোনো কথা বলেনি, ক্লাসরুমে চলে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। আজকাল সোহার সাথে তেমন কথা বলে না সাফাত। একসাথে সবাই মিলে মাঝে মধ্যে সময় কাটায় ঠিকই, তবে কথা বলে না। সোহার সামনে একটু স্টাইল করে করে ঘুরে। ওর উদ্দেশ্য হলো সোহাকে দুর্বল বানানো। সোহার কাছেও এখন একটু একটু করে ভালো লাগে সাফাতকে, তবে সে কারো কাছে প্রকাশ করে না। নিজের ভেতরেই জমা করে রেখেছে ছোট্ট অনুভূতিগুলো। তার ভয় হয় প্রকাশ করলেই যদি হারিয়ে যায় কিংবা দূরত্ব। সোয়ার ভালো লাগলে ওর মন বলে তা সম্ভব না। কই সে আর কই সাফাত, আকাশ পাতাল ব্যবধান। যেই দেখতে সুন্দর সেই সাথে অর্থ সম্পদও বেশি। কলেজে এসে ক্লাস করে বসে আছে সোহারা। সবাই মিলে একসাথে বসে আছে। সাথে যুক্ত হয় আবির, রিফাত, নাহিল আর আকাশ। সাফাত এখনো আসেনি। নিতুর জন্মদিন, আজ তাই সবাই মিলে প্রোগ্রাম করেছে, কোথাও ঘুরতে যাবে। ইচ্ছে ছিল রাতে বের হওয়ার, তবে সোহার রাজি হয়নি। সোহার আবার একটা লোভও আছে, রাতের শহর ঘুরে দেখার, তবে বিশ্বস্ত মানুষ ছাড়া যে ভালো লাগে না। নিতু আর হিমা ওয়াশরুমে ছিল, তাই ওরা দুজন জানে না। আবির না করেছে নিতুকে বলার জন্য। তারপর সবাই ক্লাস করতে চলে যায়। বাসায় গিয়ে দুপুরের পর সবাই রওনা দেবে, এই কথাই ফাইনাল হয়। সোহারা উঠে যাওয়ার সময় দেখতে পায় সাফাত আসছে। চারপাশে কয়েকজন মেয়ে কেমন করে তাকিয়ে আছে। মনে মনে বলে, কলেজে আসবে তাও কত ঢং। এক কাজ করলেই তো হয়, নিজেকে এর থেকে ভালো কুকুরের কাছে বিলিয়ে দিলেই তো হয়, ছিঁড়ে ছিঁড়ে খেত। সাফাত মুস্কি হাসি দিতেই সোহা সামনে তাকিয়ে চলে যায়। বুকে হাত দিয়ে মনে মনে বলে, তাকিয়েছিলাম, দেখে ফেলেনি তো। আসলে সাফাত দেখতে পেয়েছিল সোহা ওর দিকে তাকিয়ে আছে, তাই একটা হাসি দিয়েছে। সাফাতও ব্যাপারটা ফলো করে সোহা আজকাল ওকে আর চোখে দেখে। বুঝতে পারছে আস্তে আস্তে সামথিং সামথিং হয়ে যাবে, আর সেদিন বেশি দূরে নেই। সাফাতকে বলে দেয় আবির সবাই মিলে যে বের হবে। কলেজের ক্লাস শেষ করে বাসায় চলে আসে সবাই। দুপুরে খাবার খেয়ে সবাই কতক্ষণ রেস্ট নেয়। হিমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি যেন বাসায় চলে আসে। নিতু জানে এমনি সবাই মিলে বের হবে, তাই নিতু আর তৃষা ভালো করে সেজিয়ে গুজিয়ে রেডি হতে থাকে। এর মধ্যে হিমাও চলে আসে। আবির ফোন করেছে রেডি হয়ে বের হতে। সবার রেডি হওয়া শেষ।
খুব সুন্দর করে সেজেছে। এবার সোহা রেডি হচ্ছে। সোহার নতুন কেনা লং গাউনটা পরা হয়নি, তবে ওর গায়ে এটা খুব সুন্দর করে মানাবে। তৃষা নিতু বলছে এটাই পরতে। সোহা গাউনটা পরে কানে হালকা বড় ঝুমকার, গলায় সুন্দর একটা মালা পরে নেয়। এক হাতে ঘড়ি আর চোখে চশমা, আর কোনো মেকআপ প্রসাধনী ব্যবহার করেনি। তৃষা নিতু জোর করে চোখে হালকা কাজল দিয়ে দেয়, গলায় ঝুলে রেখেছে ওড়নাটা। তৃষা বলে, এমন সুন্দর আজ অব্দি কখনো লাগেনি তোকে সোহা, আর এখানে এসে আগের থেকেও সুন্দর হয়ে গেছিস। সোহা শুধু মুচকে একটা হাসি দেয়। নিতুকে একটা ছবি তুলে দেয় সোহার। সোহা সেগুলো সিমিয়া আপুর কাছে পাঠায়। সিমিয়া তো কত প্রশংসা করে। সবাই বাসা থেকে বের হয়ে গেছে। রিফা তো তাদের সাথে বের হয়েছে। সোহা সবকিছু গোছগাছ করে। দরজা আটকে এক হাতে ফোনটা নিয়ে বের হয়ে যায়। ব্যাগ বহন করা ওর কাছে ভারী লাগে, তাই কাছে কোথাও গেলে ফোনের পেছনে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। দরজার কাছে এসে কি মনে করে যেন আবার সাইড ব্যাগটা নিয়ে বের হয়। খুব ভালো লাগছে সোহার নিজের কাছে, কেমন একটা ফ্রেশ ফ্রেশ লাগছে। সাফাত ব্ল্যাক কালার জিন্স শার্ট পরেছে, আর চুলগুলো খুব সুন্দর উপরে তুলে রাখা। হাতে দামি একটা ঘড়ি আর ভালো ব্র্যান্ডের পারফিউম, চোখে কালো চশমা। সাফাতের শরীর থেকে নেশা লাগার মতো একটা গন্ধ আসছে। নিজেই গাড়ি ড্রাইভ করছে। আকাশ সাথে করে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, আর বাকিরা সিঙ্গেলই আছে। আকাশের গার্লফ্রেন্ড হলো তার কাজিন, বাসায় বেড়াতে এসেছে, তাই সাথে নিয়ে আসতে পেরেছে। সবাই আপাতত অপেক্ষা করছে সোহার জন্য। সোহার এটা সেই ছোট্টবেলা থেকে অভ্যাস, কোথাও বেরোনোর সময় দরকার পড়ে বেশি। এর জন্য প্রায় সবার থেকেই বকা খেতে হয়েছে। তারপরও এই অভ্যাসটা ওর গেল না। অবশেষে দরজা লক করে তাড়াতাড়ি করে বের হয়। সবাই কথা বলছে, আর সাফাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাফাত তৃষাকে ধমক দিয়ে বলে, তোর কচ্ছপ বান্ধবী এত দেরি করছে কেন? এভাবে এত স্লো করলে তো বিয়ের দিন বর পর্যন্ত পালিয়ে যাবে দেখছি। আবির হাসতে হাসতে বলে, তোর যদি ইচ্ছে হয় করতে পারিস, আমাদের আর কি, বড়টা তো আবার তুই। সাফাত চুলটা হাত দিয়ে আবার ঠিক করতে করতে বলে, তা অবশ্য ঠিকই বলেছিস, উপায় নেই চলে যাওয়ার। সবাই একসাথে জোরে হেসে ওঠে। এর মধ্যে সোহা গেট থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে ওরা কোথায়। সাফাত দেখতে পায় সোহাকে। হাঁ করে তাকিয়েছে মেয়েটাকে, আজ বড্ড বেশি মায়াবী লাগছে। রিফাত বলে, বাহ বাহ, এটা কে আসছে সাফাত? সাফাত আস্তে করে বলে, লেট করলে যদি এত সুন্দর একটা পরি আসে তাহলে লেট করাই ভালো। সোহা আস্তে আস্তে তৃষার কাছে এসে দাঁড়ায়। হিমা জিজ্ঞেস করে, এতক্ষণ লাগে? আমরা কতক্ষণ থেকে অপেক্ষা করছি। সোহা নরম গলায় বলে, দরকার পড়ে গিয়েছিল। নিতু সোহাকে উদ্দেশ্য করে বলে, তোর আর বের হওয়ার সময় দরকার পড়াটা গেল না সোহা। আবির বলে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে সোহা। সোহা লজ্জায় মাথা নুয়ে বলে, ধন্যবাদ। সোহা এবার আর চোখে সাফাতের দিকে তাকায়। খুব সুন্দর লাগছে ওকে। সাফাত এমন ভাব ধরে আছে যেন সোহাকে খেয়ালই করছে না। সোহার এতে হালকা মন খারাপ হয়। আসলে এত সুন্দর সুন্দর মেয়েদের ভেতরে সাফাতের নজর পড়ার মতো রূপ যে সোহার নেই। সোহা মনে মনে তাই ভাবছে। সাফাত সোহার কাণ্ডে বরাবরই মুস্কি হাসে, যা কারো নজরে পড়ে না। সবাই মিলে একসাথে রওনা দেয়। অবশেষে 1 ঘন্টা পর সবাই মিলে একটা পার্কে এসে পৌঁছায়। এখানেই নিতুর বার্থডে সেলিব্রেট করা হবে। সব আয়োজন এখান থেকেই করবে। ওরা শুধু সময় মতো কেকটা কাটবে। সোহা গাড়ি থেকে নেমে হিমা তৃষাকে নিয়ে দোকানে যায়। অনেকদিন ধরে আইসক্রিম খাওয়া হয় না, তাই কিনে সবাই একসাথে খেতে খেতে ভেতরে প্রবেশ করে। সাফাত সোহাকে রাগানোর জন্য তৃষাকে বলে, কি রে তৃষা, বাচ্চাদের মতো এত ন্যাকামি করছিস কেন? রাস্তাঘাটে কেউ রাক্ষসের মতো আইসক্রিম খায়? বলে সোহার দিকে তাকায়। সোহা যেন বুঝতে পারে এটা সোহাকে বলা হচ্ছে। সোহা চুপচাপ এখান থেকে চলে যায়। তারপর সবাই একসাথে ঘুরতে থাকে। এখানে সুন্দর সুন্দর রাইড আছে। নিতু, আবির, আকাশ আর ওর গার্লফ্রেন্ড তুলে ওরা 4 জন একসাথে বসে আলাদাভাবে কথা বলছে। তৃষা, সোহা আর হিমার সাথে নাহিল, রিফাত আর সাফাত। সবাই দরকারি জিনিসপত্রগুলো নিতুদের কাছে রেখে আসে। প্রথমে সবাই নাগরদোলাতে ওঠে। সোহার খুব খুশি লাগছে। কতদিন পর এই নাগরদোলায় উঠছে। সেই ছোট্টবেলায় ওঠা হতো, এরপর আর ওঠা হয়নি। হিমা শক্ত করে নাহিলের হাত ধরে বসে আছে, আর তৃষা রিফাতের হাত ধরে আছে। সোহা একাই নাগরদোলাতেই শক্ত করে ধরে আছে। সোহার পাশেই সাফাত, যদিও মাঝখানে বহু দূরত্ব। উপর থেকে নিচে নামার সময় সোহা জোরে একটা চিল্লানি দেয়। সাফাত হালকা ধমক দিয়ে বলে, এই মেয়ে, এমনি তো মুখ দিয়ে কথা বের হয় না, এখন এত চিল্লাচ্ছ কেন? সোহা নাবিলকে পাত্তা দেয়নি। অনেক হাসছে, সাথে আওয়াজও করছে।
সবার ভালোই লাগছে, ছোট্টবেলার মতো ফিল আসছে। এরপর আরো কয়েকটা রাইডে ওরা ওঠে। এবার সবাই মিলে ভূতের বাড়ি প্রবেশ করছে। এখন আবির, আকাশ ওরা সবাই যাচ্ছে। সোহা ভূতে ভয় পায়, আবার খুব তাই যেতে ইচ্ছে, রাজি হচ্ছে না। আবার একা কার সাথে বাইরে থাকবে ভেবে পাচ্ছেও না। সাফাত কোনো কথা না বলে সোহাকে টেনে নিয়ে যায় ভেতরে, বলে, আমি তোমাকে ধরে রাখছি, ভয় পাবা না? সোহা কাঁদো কাঁদো মুখ করে বলে। প্লিজ ভয় দেখাবেন না। সাফাত আস্তে রাখেও বলে ভেতরে হাঁটতে থাকে। বাকিরা সামনে চলে গেছে। সাফাত আর সোহা পেছনে আছে, শক্ত করে সাফাতের হাত ধরে আছে। এই প্রথম কোনো পুরুষ মানুষের হাত এভাবে ধরা সোহার। যদিও ভয়ের জন্য কোনো অন্যরকম ফিল আসছে না, যে একটা মিউজিক চলছে ভূতের, ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। একটু সামনে এগোতেই কঙ্কাল আর ও কিছু ভুতুড়ে ছবি দেখতে পায়। সোহা ভয়ে ঢোক গিলছে। সোহাকে এভাবে ভয় পেতে দেখে সাফাত হাসতে হাসতে বলে, আরে ভিতু, এগুলো আসল না। আর আমি সাথে আছি তো ভয় পাচ্ছ কেন? সোহা আমতা আমতা করে বলে, এই আপনাকেই আমার ভয় লাগে বেশি। সাফাত ভুরু কুচকে সোহার দিকে তাকায়। সোহা আর কোনো কথা বলেনি। এবার সবাইকে দেখতে পায়। হঠাৎ সামনে দেখতে পায় একটা ব্যাটারি চালিত কঙ্কাল ওর দিকে এগিয়ে আসছে, আর কেমন যেন ভয়ঙ্কর শব্দ করছে সাথে। সোহা ভয়ে সাফাতকে খামছে ধরে, আর একটু সামনে আসতেই সোহা জোরে একটা চিল্লানি দিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় সাফাতের উপর। সাফাত নিজেও ভয় পেয়ে যায়, কোন রকম সোহাকে সামনে নেয়। ঘেমে পুরো শেষ সোহা, অচেতন হয়ে গেছে। সাফাত সবাইকে নিয়ে সোহাকে কোলে তুলে বাইরে চলে আসে, ভেতরে নিয়ে যায়। পানি এনে সোহা চোখে দিতেই সোহা উঠে বসে। সোহার এখনো শরীর কাঁপছে। সোহার রাগ হচ্ছে এবার প্রচুর, কেননা অনেকবার না করার পরও সাফাতকে জোর করে নিয়ে গেল, তারপর আবার এমন ভয় পেল। আর একটু হলে তো হার্ট অ্যাটাক করে ফেলতো। সোহা কারোর সাথে তেমন কথা বলেনি, শুধু চুপচাপ উঠে দাঁড়ায়, মুখটা মুছে সবকিছু ঠিকঠাক করে বসে থাকে। কেউ আর কোনো কথা বলেনি। তারপর জায়গাতে চলে যাওয়া হয়। সোহার চকলেট কেক খুব পছন্দ, নিতুরও। সবাই মিলে একসাথে কেক কাটা হয়। সোহা নিতুকে খাইয়ে দেয়, নিতু ও সোহাকে। নিতু তো জানে সোহার এই কেকটা পছন্দ, তাই বেশি করে দেয়। সোহার নিতু 1 মাসের ছোট বড়। সামনের মাসেই আবার সোহার বার্থডে। সাফাত নিতুকে খাইয়ে দেয়। সোহাকে আর জ্বালায়নি, যা ভয় পেল তখন। তারপর সবাই মিলে সময় কাটিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। রাত হয়ে গেছে অনেকটা। এখানেই কাছে একটা সময় কাটানোর জন্য ব্রিজ আছে। রাতের বেলা খুব সুন্দর লাগে। ওখানে নিয়ে যায় সাফাত। সোহার কিছু বলেনি, কেননা আকাশের গার্লফ্রেন্ড তো আর সবসময় আসতে পারে না। এই সময়টা ওদের নষ্ট হবে ওর জন্য, তাই আর না করেনি। গাড়িটা সাইড করতেই সবাই একসাথে নেমে দাঁড়ায়। সবাই কথা বলছে। সোহা একলা দাঁড়িয়ে আছে। নদীর পানি হালকা আলোয় চিকচিক করছে। জায়গাটা খুব সুন্দর, পছন্দ হয় সোহার। ভালো লাগছে খুব। চারপাশে আরো অনেক মানুষ, হালকা বাতাস, সাথে হালকা শীত, শরীরে ভালো একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। সবার দিকে তাকিয়ে দেখে খুব সুন্দর করে সাথে সঙ্গী নিয়ে কথা বলছে। আসলে আজকে নাহিল ও হিমাকে প্রপোজ করছে, আর তৃষা এমনি রিফাতের সাথে কথা বলছে। সোহার ইচ্ছে করছে ফুচকা খেতে, তবে বখাটে ছেলেদের জন্য ওইখানে যেতে ইচ্ছে করছে না। সাফাত সোহার দৃষ্টি ফলো করে বসতে পারে, তাই নিজে গিয়ে 1 প্লেট ফুচকা নিয়ে আসে। সোহার পাশে দাঁড়ায়, ফুচকাটা এগিয়ে দিয়ে বলে, সবাই খাচ্ছে, তুমিও খাও। সোহা সাফাতের দিকে একবার তাকিয়ে আবার পানির দিকে তাকায়। সাফাত শান্ত গলায় বলে, কি হলো? সোহা অভিমানী গলায় বলে, খাবো না। সাফাত এদিকে ওদিকে তাকিয়ে বলে, সরি, আসলে তখন আমার এমনটা করা ঠিক হয়নি। আমি জোর করে নিয়ে গেছি বলেই তো তুমি ভয় পেলে। সত্যি আমি সরি। সোহা বুঝতে পেরেছে সাফাত বিষয়টাতে অনুতপ্ত। এখন এখানে শেষ না করলে খারাপ দেখে। সোহা সাফাতের হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে খেতে শুরু করে। ইচ্ছেও করছিল খেতে, এবং পেয়েও গেল। সাফাতকে একবার ইশারায় খেতে বলে, কিন্তু সাফাত মাথা নেড়ে না বলে, সে ফুচকা খায় না। তারপর কিছুক্ষণ সময় পার করে বাসায় চলে আসে। সোহার কেন জানে আজকে উদাস উদাস লাগছে। দারুণ একটা অনুভূতি অনুভব করছে। হিমাও আজকে ওদের সাথে থেকে গেছে। রাত হয়ে যাওয়ায় বাসায় ফোন করে বলে এখানে রয়ে গেছে। সব বান্ধবীরা একসাথে হওয়ায় মাঝরাত পর্যন্ত গল্প করে। কালকে আবার কলেজ অফ, তাই আর ওদের চিন্তা নেই। স্পেশাল রান্না করবে ওরা, নুডলস আর চিকেন ফ্রাই। এখন ফ্রিজ থেকে মাংস আনতে হবে। তৃষা রিফাতকে নক দেয়, একটু দরজাটা যদি খুলতেন। রিফাত ফাজলামি করার জন্য বলে, না না, এত রাতে আমি দরজা খুলতে পারবো না, কেউ দেখলে কি না কি ভাববে। আর এত রাতে রুমে দরকার কি? তৃষা একটা রাগী ইমোজি সেন্ড করে, তারপর লিখে পাঠায়,
আপনার মতো গাধার সাথে কমপক্ষে কোনো ইন্টারেস্ট নেই। ছাগল কোথাকার, দরজা খুলেন। তারপর রিফাত শোয়া থেকে উঠে দরজাটা খুলে হাসতে থাকে। তৃষা মুখ গম্ভীর করে রুমে প্রবেশ করে, ফ্রিজ থেকে মাংস বের করে। রিফাত জিজ্ঞেস করে, এত রাতে কি করবে আর এখনো সজাগ যে? তৃষা বলে, আমরা না হয় সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আপনি কি করছিলেন শুনি? মেয়ে পটাচ্ছিলেন বুঝি? রিফাত জোরপূর্বক হেসে বলে। কেন, তোমার বুঝি সমস্যা? তৃষা চোখ মুখ শক্ত করে বলে, জেগে থাকলে থাকতে পারেন, রান্না করে দিয়ে যাব। সাফাত বাসায় এসে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছে। সোহাকে লাইনে দেখতে পেয়ে মেসেজ দেয়। এত রাতে কি করছো? সোহা ব্যস্ত, তাই ডাটা অফ করে রেখে দেয়। তৃষা সোহার কাজ করার ভিডিও করে সাফাতকে পাঠায়। সোহা দেখেনি এত কিছু, খুব মনোযোগ দিয়ে কাজ করছে। সোহা সবসময় যা করে খুব মন দিয়ে করে আর চেষ্টা করে নিখুঁতভাবে করার। সাফাত ভিডিওটা দেখে মুচকি হাসে, নিজে নিজেই বলে, মনে হয় পৃথিবীর সব গুণ বিধাতা ওর মধ্যে ঢেলে দিয়েছে। পরদিন সারাদিন সবাই একসাথে অনেক মজা করে। হিমা সন্ধ্যাবেলায় চলে যায়। এভাবে অনেক দিন চলে যায়। এখন সোহার সাফাত অনেকটা ফ্রি হয়ে গেছে, সহজেই সাফাতের সাথে কথা বলতে পারে। সবার সাথেই ভালো সম্পর্ক হয়েছে, একসাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা। সোহা সাফাতের সাথে মিশতে মিশতে ওর প্রতি ভালো একটা ধারণা জন্মায়। সাফাত এবার ভেবে নিয়েছে সোহাকে প্রপোজ করবে, কিন্তু সাহস পাচ্ছে না। আবার নিজেও বুঝতে পারে সোহারও ওর প্রতি ফিলিংস আছে, তবে ভয় হয় যদি সোহার মনে কিছু না থাকে। সোহা আর হিমা একসাথে আজকে কলেজে এসেছে। তৃষা আর নিতু একটু তৃষাদের বাসায় গেছে। দুজন কলেজে বসে আছে। এর মধ্যে হিমা একটু ওয়াশরুমে যায়। কি মনে করে যেন লাইব্রেরিতে যাওয়ার জন্য পা বাড়ায় সোহা। যাওয়ার সময় রুমে সাফাতের গলা শুনতে পায় একটা রুম থেকে। কি মনে করে যেন উকি দেয় এবং দেখতে পায় একটা মেয়ে সাফাতকে জড়িয়ে ধরে আছে আর সাথে কান্না করছে। অবশ্য রুমে আর কেউ নেই। সোহা ভিতরে চলে যায়। সোহাকে দেখতে পেয়ে সাথে সাথে রিয়াকে ছেড়ে দেয় সাফাত। আসলে রিয়া হলো তার ফুফাতো বোন, আজকে বিদেশে চলে যাবে, তাই এসেছে সাফাতের সাথে দেখা করতে। মিমি আর সাফাতের মধ্যে যেমন ভাই বোনের সম্পর্ক, রিয়ার সাথেও ঠিক তেমন। মিমির বয়সী রিয়া, সাফাতের বড়। কিছুদিন আগে বিয়ে হয়েছে আর এখন বরের সাথে দেশের বাইরেই থাকবে। রিফাত ও সাফাতের সাথেই ছিল, একটু ক্যান্টিনে গিয়েছে। রিয়া সোজা হয়ে চোখ মুখ মুছে দাঁড়ায়। সাফাত, সোহা তুমি এখানে? বলে এগিয়ে আসে। সোহার দেরি করেনি, শুধু জোর করে হাসার চেষ্টা করে বলে, ও সরি, আমি ভুল সময় চলে এসেছি। কথাটা বলে বেরিয়ে যায়। সাফাতকে আর কোনো কিছু বলার সুযোগ দেয়নি। সাফাত রিয়ার দিকে তাকাতেই বলে, ও কে রে ভাই? এর মধ্যে মিমি এসে জয়েন হয়। আসলে ওরা মিমির জন্য অপেক্ষা করছিল। মিমি ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কই কে? আমি তো কাউকে দেখতে পেলাম না। ও হ্যাঁ, আসার সময় সোহার সাথে কথা হলো। কারোর উপর রেগে আছে মনে হয়, মুখটা কেমন যেন মলিন দেখাচ্ছিল। অবশ্য জিজ্ঞেস করেছি, তবে কিছু বলেনি। সাফাত তারপর মিমিকে বলে কাহিনীটা। রিয়া তো হেসে দেয়। সাফাত ওদেরকে রেখে বেরিয়ে পড়ে। বাইরে এসে সোহাকে খুঁজে আর পায় না। হিমার সাথে দেখা হলেই জানতে পারে ক্লাস না করেই বাসায় চলে গেছে। অবশ্য হিমাকে কোনো কারণ বলেনি। সাফাত হিমা থেকে নাম্বার নিয়ে সোহাকে কল করে, কিন্তু রিসিভ করেনি। সাফাত পরে দেখে নিব ভেবে মিমিদের কাছে চলে যায়। ওখান থেকে পরে সবাই মিলে বাসায় চলে আসে। সোহা বাসায় এসে চুপচাপ মন খারাপ করেছিল, ফোনটা ইচ্ছে করেই তোলেনি। খুব মন খারাপ হচ্ছে আজ। সাফাতের অন্য কারোর সাথে সম্পর্ক আছে ভেবে নিয়েছে, আর এটা যেন মানতেই পারছে না। খুব কষ্ট হচ্ছে। সারাদিন খাওয়া দাওয়া করেনি। তিশাকে ফোন করে জানতে পেরেছে রাত হবে ফিরতে। বিকেল হয়ে গেছে, শুয়ে আছে সোহা। এর মধ্যে ফোনে অনেকগুলো কল আসে। না পেরে ফোনটা হাতে নিয়ে দেখে রিমি আপুর অনেকগুলো কল। সাথে সাথে কল আসতেই রিসিভ করে। রিমির কান্না জড়িত কণ্ঠ শুনতে পায় সোহা। সোহার বুকটা মুচড়ে ওঠে। রিমি কাঁপা কাঁপা গলায় বলে, সোহা আঙ্কেল আর নেই বলেই হাউমাউ করে কেঁদে ওঠে। রিমিদেরকেও যে খুব আদর করেছে সোহার আব্বু। সাদ্দাম আর সিমিয়া যে অবস্থায় আছে ওরা বলতে পারবে না, তাই রিমি সোহাকে খবরটা দেয়। সোহা যেন এই মুহূর্তে পাথর হয়ে গেছে, মূর্তির মতো বসে থাকে। চোখ দিয়ে সাথে সাথে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রিমি ওই পাশ থেকে ডেকেই যাচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। সোহা ফোনটা রেখে চিৎকার করে কেঁদে ওঠে। এই মুহূর্তে সোহার পৃথিবীটাই যেন ভেঙে গেল। নিজের আপনজন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মতো কষ্ট আর কিছুতে নেই। আমরা প্রত্যেকেই এমন আপনজনের মৃত্যুতে নিজের মৃত্যুর আগেই একবার করে যেন মরে যাই, এমনটা মনে হয়। রিমি কল কেটে নিতুকে ফোন করে জানায় সোহাকে সামাল দিতে হবে যে। নিতুও শুনে খুব কান্না শুরু করে দিয়েছে। সাদ্দাম নিতুকে আর সোহাকে ফোন করে পায়নি।
ফোন পুরো বন্ধ হয়ে গেছে। সোহা হাতের কাছে যা পেয়েছে নিয়ে একাই বেরিয়ে পড়েছে, কাউকে কলও করেনি। নিতুরা বাসায় এসে সোহাকে পায়ও নি। আবির সাফাতকে ফোন করে জানায়, সাফাত আসছি বলে কল কেটে দেয়। এমনি এরপর আর সোহার সাথে দেখা হয়নি। এর মধ্যে এমন খবর, সাফাতের সোহার জন্য খুব চিন্তা হচ্ছে। মিমিও খবরটা শুনে কষ্ট পায়। সবাই মিলে একসাথে রওনা দেয়। আবিরের মাও সাথে যাচ্ছে। রিফাত, সাফাত আর আবিরও আছে। সোহাকে এখনো কল করে যাচ্ছে, ভয় লাগছে। এমনি সন্ধ্যা হয়ে গেছে। তারপর আবার এখন অবধি কখনো সোহা একা যায়নি, এর জন্য একটু বেশি ভয় হচ্ছে। সাফাতের টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সোহা বাসায় পরা কাপড় পরে চলে এসেছে, চুপচাপ ট্রেনে বসে আছে। এতটাই কষ্ট আছে, একা আছে, তারপরও ভয় হচ্ছে না। ওর যেন হাত পা কাঁপা শেষই হচ্ছে না। মনে হচ্ছে পৃথিবীতে ওর কেউ নেই, একদম একলা একটা মানুষ। বাইরের অন্ধকার দেখছে আর চোখের পানি গড়িয়ে পড়ছে। শেষবার আসার সময় বাবাকে যেমন দেখেছে সেটাই বারবার চোখে ভাসছে। তখন আসার সময় খুব কষ্ট হয়েছিল, ভাবতেও পারছে না আজ তার বাবা বেঁচে নেই, আর জীবনেও সে ফিরে আসবে না। জীবনটা এমন কেন, হারিয়ে যায় কেন প্রিয় মানুষ। সোহা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছে, যদিও পরে অনেকটা ভয় করেছে। তবে ঠিকঠাক ভাবে এসে স্টেশনে নামে। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি নেমে ছুটে বাসায় চলে যায়। অনেকটা দূর থেকে বোঝা যাচ্ছে অনেক মানুষ। নিজের বাড়ির কাছে আসতে ভেতরটা মুচড়ে ওঠে, হাত পা যেন চলছেই না। উঠোনে এসে ব্যাগটা ফেলে দিয়ে আস্তে আস্তে ভেতরে চলে যায়। আত্মীয় স্বজনরা সবাই এসেছে। এমনও মানুষ এসেছে যাদেরকে আব্বু বেঁচে থাকতে ভালো সম্পর্ক রাখতে দেখেনি। বোনকে দেখে দৌড়ে বোনের কাছে চলে আসে সাদ্দাম। সোহা ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে জোরে জোরে। সবাই ওদেরকে সামলাতে ব্যস্ত। দুই ভাই বোনই কান্না করে যাচ্ছে। সিমিয়ার শরীর এখন অতটাও সুস্থ না, পেট বড় হয়েছে, আগের থেকেও মোটা হয়েছে। হাঁটা চলাচলে কষ্ট হয়, আর সারাদিন কান্না করতে করতে আরো শরীর খারাপ হয়ে গেছে। সাদ্দাম সোহাকে নিয়ে বাবার কাছে যায়। বাবার মুখটা দেখা মাত্রই চিৎকার দিয়ে বলে, আব্বু। সাথে সাথে ঢলে পড়ে যায় সোহা। সোহার অবস্থা দেখেও সবাই কান্না করে দেয়। সে ছোট্ট থেকে মেয়েকে কষ্ট দেয়নি সোহার আব্বু। কত স্বপ্ন মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ভাইয়ের সাথে সাথে সংসারের হাল ধরবে, তার দেখে যেতে পারলো না। একটু সুখের মুখ দেখেছিল, তাও আর বেশি দিন ভোগ করতে পারলো না। নিতুর আম্মু সোহাকে নিজের কাছে নিয়ে নেয়, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, তাও চোখ খুলছে না। সারাদিন না খাওয়াতে শরীরটা দুর্বল হয়ে গেছে আরো বেশি। সোহার আম্মু সোহাকে দেখে মুখ ঢেকে শুধু কান্নাই করছেন। সাদ্দাম সহ্য করতে না পেরে বাইরে চলে যায়। সিমিয়াকে রুমে কয়েকজন বুঝাচ্ছে এত হাইপার হলে যে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, নিজেকে আরো শক্ত করতে হবে যে সবার। পৃথিবীটা যে এই ক্ষণিকের জন্যই, সবাইকেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা যে সবাইকেই মেনে নিতে হয়। আর এটাই হলো বাস্তবতা। পুরো বাড়িতে থমথম হয়ে আছে। আত্মীয় স্বজনরা কান্না করছে। কেমন যেন ধমক ধমক লাগছে সবার। কালকে সকালবেলা দাফন করা হবে। সোহার ছোট্ট মামার আসতে দেরি হবে, তাই সকালেই শেষ কাজ হবে। সোহার জ্ঞান ফিরেছে, সে তো পাগলের মতো করছে। নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করছে। সাদ্দাম ছেলে মানুষ, হাউমাউ করে তো আর কাঁদতেও পারছে না। তবে ভেতরটা মুচড়ে একদম বেরিয়ে আসছে যে নিজের বাবাই ছিল তার সব সময়ের সঙ্গী, একসাথে ব্যবসা করা থেকে শুরু করে সময় কাটানো পর্যন্ত। এর মধ্যে সাফাতরা এসে পৌঁছায় সোহাদের বাসার সামনে। আসতেই বুকটা মুচড়ে ওঠে। এমন তিক্ত অনুভূতির সম্মুখীন হয়নি আজ অব্দি। ফোন করে নিতে একটু আগেই জেনেছে সোহা এসে পৌঁছেছে। বাইরে থেকেই শোনা যাচ্ছে সোহার কান্না। সবাই বাসার ভেতরে প্রবেশ করে। সাফাতের কেন জানি সাহস হচ্ছে না। উঠোনে সাদ্দামকে বসে থাকতে দেখে ওর কাছে যায়। পেছন দিক থেকে ভাইয়া বলে কাঁধে হাত দিতেই সাদ্দাম ঘুরে তাকায়। সাদ্দাম সাফাতকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রত্যেকটা সন্তানের কাছেই এই দিনগুলো খুব কষ্টের। সাফাতের আর সোহার সামনে যাওয়ার সাহস হয়নি, সাদ্দামের সাথেই থেকেছে। ভোরবেলা এসে পৌঁছায় ছোট মামা। তারপর সকালেই দাফন করা হয়। আব্বুকে শেষবার দেখার সময় সাফাতের সোহার সাথে দেখা হয়। সোহার হাউমাউ করে কান্না দেখে সাফাতের চোখটাও ভিজে আসে। এভাবে দুদিন কেটে যায়। সোহা ঠিকমতো খায় না। যেখানেই যায় নিজের বাবাকে দেখতে পায়। সাফাত কালকেই চলে যাবে বলে ঠিক করেছে, তাই সোহার সাথে দেখা করার জন্য ছাদে যায়। সোহাকে রুমে খুঁজে পায়নি, তাই ছাদে খুঁজতে আসা। এখানে এসে পেয়ে যায়। সোহার পেছনে গিয়ে দাঁড়ায় সাফাত। নরম গলায় ডাক দেয়, সোহা। সোহা চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখে সাফাত। তাই কোনো কথা না বলে চলে যেতে নিলে হাত ধরে আটকায়। সোহা কিছু বলেনি, সাফাতের দিকে তাকায়ও নি। সাফাত হাত ছেড়ে সোহার কাছে গিয়ে বলে, প্লিজ সোহা, কষ্ট পেও না। দেখো বাস্তবতা যে মেনে নিতে হয়। আল্লাহর কাছে দোয়া করো আঙ্কেলকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
তুমি কষ্ট পেলে তোমার মা ভাই ওরা যে আরো বেশি কষ্ট পাবে। সোহা এবার একটু নড়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সাফাত আবার বলে, তোমার সাথে আমার অনেক কথা আছে, তবে এখন সে সময় না। এইটুকুই বলবো, শুধু আমায় ভুল বুঝো না, না হলে যে এভাবেই বাস্তবতার মতো হারিয়ে যাব। সোহা ছলছল চোখে সাফাতের দিকে তাকায়। সাফাতও মুখটা মলিন করে আছে। সোহার কষ্ট দেখে যে ওরও কষ্ট হচ্ছে। তারপর দুজনেই রুমে চলে যায়, আর কোনো কথা বলেনি। পরদিন সাফাত চলে আসতে চাইলে সাদ্দাম দেয়নি। একটু দোয়া দুরুদের ব্যবস্থা করা হবে শুক্রবার দিন, তারপর ওরা যাবে। জীবনটা আসলেই জানি কেমন, যার বাড়ি সে নেই অথচ মানুষের অভাব নেই। হয়তো এরই নাম জীবন, কেউ আসবে আবার কেউ যাবে। দুদিন থেকে সাফাত চলে আসে, নিতু তৃষাও চলে এসেছে। সোহা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। অবশ্য এখন তেমন কষ্ট মনে হয় না, কারণ সিমিয়া যে মেয়ে হয়েছে, পুরো বাড়িতে এখন গম গম করে। সোহা এখনো শহরে যায়নি। নিতু আর তৃষা এসেছে গ্রামে, দুদিন থেকে এখন সবাই মিলে একসাথে চলে যাবে। সোহা তো এবার গিয়ে সবচেয়ে বেশি তার ভাইয়ের মেয়েকে মিস করবে। তার সাথে যে সোহার সময় কাটা, সারাদিন ওকে নিয়ে ব্যস্ত থাকা, কোলে নিয়ে সময় কাটানো। এই নতুন মেহমান এসেছে বলেই যে বাসার অনেকটা থমথমে পরিবেশ কমেছে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরতে সাহায্য করছে। যদিও রাতের বেলা সোহা একলা হলেই বাবার জন্য কাঁদে, তবে সবকিছুই যে মেনে নিতে হয়। সাফাত এই কদিন অনেক মিস করেছে সোহাকে, তবে নিতুর কাছ থেকে রোজ ফোন করে খবর নিয়েছে। এর মধ্যে আর সাফাতও কলেজে আসেনি। সাফাতের আব্বুও দেশে ফিরে এসেছেন। মিমির বিয়ের ডেট ঠিক করা হয়েছে, সামনের মাসে মিমির বিয়ে, তাই ওদের বাড়িতে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। মিমি দুদিন পর পর সোহাকে ফোন করে খোঁজ নিয়েছে। সোহার কাছেও ভালো লাগে, যেখানে মিমির সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরও মেয়েটা কত আপন করে নিয়েছে। কালকে বিকেলে সোহারা চলে যাবে। সাদ্দাম, সিমিয়া, সোহার আম্মু সবাই মিলে বসেছে ড্রয়িং রুমে। সোহাকে সাদ্দাম বোঝাচ্ছে যেন মন দিয়ে পড়াশোনা করে। আরও নানা কথা বলে সোহার সাথে সবাই, কারণ সোহা যে সবার থেকে ছোট। সোহা এবার নিজেকে শক্ত করে নিয়েছে, তাকে যে আরো বড় হতে হবে, নিজের ভাইয়ের পাশে বাবার মতো দাঁড়াতে হবে। সোহা মুখে হাসি রেখে বাবুকে কোলে তুলে নিয়ে বলে, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি ঠিক পারবো। সবার থেকে হাসি মুখে বিদায় নিয়ে বের হয়ে পড়ে সোহারা। আজকে অনেকটা হালকা লাগছে, অনেকদিন পর বের হওয়া, তার উপর আবার নিজ গন্তব্যে ফিরছে। মাসখানেকেরও বেশি বাড়ি থাকা হয়েছে। সোহা তৃষা নিতুর সাথে আড্ডা দিচ্ছে। তৃষা থেকে জানতে পারে রিফাতের সাথেও রিলেশন চলছে, আর আবিরও মেনে নিয়েছে। সোহার খুব ভালো লাগে কথাটা শুনে। পৃথিবীতে যারা যাকে পেয়ে সুখী, তার সাথেই তার মিল হোক। বাসায় চলে আসে সবাই। আস্তে আস্তে রাত হয়ে গেছে। রুমে সবকিছু রেখে ফ্রেশ হয়ে নেয়। বাইরে সবাইকে নিয়ে ডিনার করবে। রিফাতও সাথে বেরোয়। সাফাত তো সোহা এসেছে শুনে খুব খুশি, কারণ এতদিন যে সোহাকে দেখতে পায়নি। আবির আর নাহিলকে নিয়ে সাফাত বের হয়। আকাশ তার নানু বাড়ি বেড়াতে গেছে। তিশা ফোন করে হিমাকেও চলে আসতে বলে। এখন অনেকটা রাত। রাতের শহরে রিক্সায় করে বের হয় সবাই। উদ্দেশ্য হলো রেস্টুরেন্ট। ভালো লাগছে এতদিন পর। সোহা নিতু এক রিক্সায়, আর রিফাত তৃষা বসেছে একটাই। সোহা নিতুকে বলে, এত সময় জার্নির পর এখন গিয়ে ফ্রেশ লাগছে। একদিন সময় করে রাতের শহর ঘুরে দেখবো নিতু। নিতু হালকা হেসে বলে, আগে তোর কপালে একটা জুটিয়ে দিই, তারপর হয়ে যাবে। সোহা নিতুকে হালকা থাপ্পড় দিয়ে বলে, আমি বাবা তোদের মতো এত প্যারায় জড়াতে চাই না, জীবনটা উপভোগ করে নিই। নিতু হালকা হেসে বলে, একজন সঠিক মানুষ থাকলে বরং বেশি উপভোগ করা যায় জীবনটা। এর মধ্যে সজং আয়। ওরা গন্তব্যে এসে পৌঁছায়। সোহা এখনো বসে আছে। নিতু বলে, কি রে, নামছিস না কেন? সোহা হাসতে হাসতে বলে, ইচ্ছে করছে পুরো শহরটা ঘুরে আসি। তৃষা বলে, বইন আর অত্যাচার না, বহুত হয়েছে, এবার খেয়ে দিয়ে রেস্ট নেব। সোহা নামতে নামতে বলে, বাহ বাহ, সব দোষ আমার। যা, আজকে বাদ দিলাম, অন্য একদিন হয়ে যাবে। রিফাত হাসতে হাসতে বলে, আচ্ছা, খুব শীঘ্রই হয়ে যাবে। এবার ভিতরে তো তোমরা চলো। সোহা হাসতে হাসতে বলে, তৃষাকে নিয়ে গেলেই তো হয় ভাইয়া। সবাই হেসে ওঠে। তারপর ভেতরে প্রবেশ করে। প্রথমে আবির আর নাহিলকে দেখতে পায় সোহা। ওদেরকে দেখে মুচকি হেসে কথা বলে নেয়। তারপর টেবিলে বসে সবাই। সাফাত ফোনে কথা বলা শেষ করে এদের কাছে এসে বসে। সোহা সাফাতকে দেখার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। একবার শুধু সাফাতের সাথে চোখাচোখি হয়ে যায়, এরপর আর তাকাইও নি। তবে সাফাত প্রায় অনেকক্ষণ সোহার দিকে তাকিয়েছিল। খাবার অর্ডার দিয়ে বসে থাকে। এর মধ্যে ওদের সাথে জয়েন হয় হিমা।
সোহা মুস্কি হেসে হিমার সাথে কথা বলে নেয়। খুব শান্ত এবং আস্তে আস্তে কথাগুলো বলে। বাকিরাও কথা বলছে আর সাফাত সোহাকে দেখছে। এতে অবশ্য সোহার অস্বস্তি লাগছে। সোহাকে নিতু জিজ্ঞেস করে কিছু, তারপর উত্তর দেয়। সাফাত এবার সোহাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তুমি এত কিপটে কেন? একটু জোরে কথা বললে কি কণ্ঠ ফুরিয়ে যাবে? সোহা ভুরু কুচকে সাফাতের দিকে তাকায়, কোনো উত্তর দেয়নি। সাফাত তো জানে সোহা এখনো রাগ করে আছে, তবে এই রাগটা আজকে কেন জানি ওর কাছে ভালো লাগছে। ইচ্ছে করছে আরো একটু বেশি রাগাতে। সাফাত চোখ টিপ মেরে আবিরকে বলে, কালকে ভাবছি তোদেরকে একটা ট্রিট দিব। তৃষা আগ্রহ নিয়ে বলে, কেন সাফাত ভাইয়া? সাফাত ফোনের দিকে তাকিয়ে কিছু দেখতে দেখতে বলে, আমার গার্লফ্রেন্ডের জন্য ইচ্ছে করছে ওর হয়ে তোদের আমিই দেই। তোরা রাজি তো নাকি? সবাই মুখ টিপে হাসতে হাসতে বলে, আচ্ছা আমরা রাজি। সোহা মুখ তুলে সাফাতের দিকে তাকায়। সাফাত সোহাকে বলে, তা সবারই তো হয়ে গেল একটা না একটা, তোমারটা কবে হবে শুনি? সোহা দাঁত কিরমির করে বলে, তৃষা নিতু তোরা কি আমাকে সবার প্রেমের ক্লাস দেখাতে এনেছিস? সাফাত বলে, কেন তুমি কি বিরক্ত হচ্ছ? সোহা জোরপূর্বক হেসে বলে, আপনি এত বাচাল কেন? বুঝতে পারছেন না দরকারি কথা বলছি? সাফাত হাসতে হাসতে বলে, হাউ ফানি, তুমি ওদের সাথে ঝগড়া করছো আর বলছো কিনা দরকারি কথা। সোহা উঠে দাঁড়ায় এবং বলে, আপনি কি কোনোভাবে আমার ঝগড়াটে বললেন? তারপর বেরিয়ে বলে, আমি এখানে থাকবো না। আজকে আর রাতের খাবারটাই খাওয়া হলো না। ধ্যাৎ। বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সবাই পেছনে ডাকতে থাকে কিন্তু কথা শোনে না। সাফাত পিছনে দৌড় দেয় এবং সবাইকে বলে, তোমরা খাওয়া শুরু করো, আমি ওকে দেখছি। সোহা রেগে হাঁটতে থাকে, পিছনে একবারও ফিরে তাকায়নি, যদিও পেটে ভালোই খিদা। সাফাত দৌড়ে গিয়ে সোহার সাথে হাঁটতে থাকে। সোহা সাফাতকে দেখার সাথে সাথে থেমে যায়, কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। সাফাত সোহাকে বলে, আমি তো মজা করছিলাম, তাই বলে তুমি চলে আসবে? সোহা আবার হাঁটতে হাঁটতে বলে, আমি চলে এলে আপনার কি? এভাবে পেছন পেছন আসছেন কেন? সাফাত হাসতে হাসতে বলে, সেটা তোমাকে বুঝতে হবে না, তুমি বরং আমার সাথে ভিতরে চলো। সোহা বলে, আমি যাব না। এবার সাফাত সোহার হাত ধরে বলে, চলো। সোহা একবার সাফাতের হাত আবার নিজের হাতের দিকে তাকায়, তারপর বলে, হাত ধরলেন কেন? আপনার গার্লফ্রেন্ড শুনলে তো বকবে। সাফাত আরো শক্ত করে ধরে বলে, সেটা আমি বুঝে নিব, তোমাকে ভাবতে হবে না। সোহা হাত ছাড়াতে ছাড়াতে বলে, আপনারা ছেলেদের কয়টা লাগে? হ্যাঁ, একটাতে মন ভরে না? সাফাত সোহার দিকে তাকিয়ে বলে, না ভরে না, এখন কি করা যায় বলো তো? সোহা সাফাতের হাতে চিমটি কেটে দেয়। সাফাত ব্যথায় আউচ করে ওঠে, আবার হাত ধরে বলে, প্লিজ চলো সোহা, সবাই বসে আছে আর আমি এতক্ষণ সবটাই মজা করে বলেছি, এবার তো চলো। সোহা আরো কিছু বলতে যাবে, সাফাত থামিয়ে দিয়ে বলে, ব্যাস আর কোনো কথা না, প্লিজ আগে চলো, অনেক রাত হয়ে গেছে। সোহার কথা বলেনি। এবার দুজন ফিরে আসে, তারপর সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নেয়। এর মধ্যে সোহার ফোন আসে। খাওয়া শেষ করে ভাইয়ের সাথে কথা বলে নেয়। অবশ্য বাসায় পৌঁছে একবার কথা বলেছিল সবার সাথে, আর ভিডিও কলে বুড়িবাবুকেও দেখে নিয়েছে সোহা। এবার সবাই মিলে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। তৃষার একটু কেনাকাটা করা দরকার, তাই সবাই তৃষার সাথে মার্কেটে যায়। তৃষা তার মায়ের জন্য কিছু গিফট কিনে নেয়। তার মায়ের জন্মদিন কাল, তাই দুই ভাই বোন মিলে মাকে সারপ্রাইজ দিবে। ওখান থেকে শেষ করে আবার রিক্সা নিয়ে নেয়। সোহা রিক্সা উঠে বসে আছে। এরপর সাফাত সোহার পাশে উঠে বসে। সোহা সরে বসতে বসতে বলে, আপনি কেন? নিতু কই? সাফাত দাঁতে দাঁত চেপে বলে, এত বড় মেয়ে হয়েছো, এটা বুঝতে পারো না ওরা দুজন একটু আলাদা সময় কাটাতে চায়? এর মধ্যে রিক্সা চলতে থাকে। সোহা বলে, প্লিজ, আমি এত কিছু জানি না, আপনি নামুন, আর আমি একা যেতে পারবো। সাফাত বলে, কেন? আমি তো তোমাকে মেরে ফেলবো না, ফেলে দিব শুনি। সোহা সরতে সরতে অনেকটা দূরত্ব তৈরি করেছে। হঠাৎ করে পড়ে যেতে নিলে সাফাত হাত দিয়ে ধরে ফেলে, টান দিয়ে আর একটু কাছে নিয়ে আসে আর হাত দিয়ে জাপটে ধরে আছে। সামনের দিকে তাকিয়ে বলে, মাথার ঘিলু মনে হয় ঢিলে হয়ে গেছে, এতই যখন পড়ে গিয়ে হাত পা ছুলে ফেলার শখ, তাহলে আসো আমি বরং ধাক্কা দিয়ে ফেলে দেই। সোহা কোনো কথা বলছে না, তার পুরো শরীর এই মুহূর্তে শুধু কাঁপছে, যা সাফাত নিজেও বুঝতে পারছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। সাফাতের নিজের ভেতরে যে তোলপাড় শুরু হয়ে গেছে, তার প্রিয় মানুষকে প্রথম এত কাছে থেকে ফিল করা। সোহা তো পুরো পাথর হয়ে আছে। এবার আর সোহা সাফাত কেউই কথা বলছে না। অনেকক্ষণ পর সোহা বলে, একটু হাতটা সরান। সাফাত ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কেন? সোহা রাস্তার মানুষের দিকে তাকিয়ে বলে, আমার অস্বস্তি হচ্ছে, কেমন জানি লাগছে, প্লিজ।
সাফাত আরো একটু কাছে এনে হাত ছেড়ে দেয় আর মুস্কি হেসে বলে, তা কেমন লাগছে তোমার? সোহা আর কোনো উত্তর দেয়নি, তবে খুব লজ্জা পাচ্ছে। সাফাত হঠাৎ জিজ্ঞেস করে, রাতের শহরে রিকশায় চড়তে কেমন লাগে তোমার? সোহা আগ্রহ নিয়ে বলে, খুব ভালো লাগে। সাফাত বলে, তাহলে এখন কেমন লাগছে? সোহা সাফাতের দিকে তাকিয়ে বলে, আপনি একটু বেশি অসভ্য, যখন তখন আজগুবি প্রশ্ন করেন আপনি। এবার সাফাত শব্দ করেই হেসে দেয়। বাসার সামনে আসতেই সোহা তাড়াহুড়ো করে নেমে পড়ে। সোহার কাণ্ড দেখে সাফাত হাসতে থাকে। সোহা সাফাতের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে যায়। সাফাত তারপর বাসায় চলে যায়। বাকিরাও যার যার বাসায় ফিরে আসে। হেমাকে নাহিল এগিয়ে দিয়ে আসে। সোহা ভিতরে গিয়ে বড় বড় করে শ্বাস ফেলে। এতক্ষণ তো পুরো দম বন্ধের মতো লাগছিল, আর একটু থাকলে তো মরেই যাব এমনটা মনে হচ্ছিল। সোহা বিছানায় শুয়ে নিতুকে বলে, আমরা আজ রাতে কতক্ষণ বাইরে ছিলাম? আসলে শহরে এটা কোনো ব্যাপারই না। সোহা হালকা হেসে বলে, আর গ্রামে তো জীবনের সন্ধ্যার পরেও বের হইনি। তৃষা বলে, গ্রামে মনে হয় স্বাধীনতাটা একটু কম। মানুষ কত কথা রটাতে ব্যস্ত। খারাপকে খারাপ তো বলেই, পাশাপাশি ভালো মানুষকেও খারাপ প্রমাণ করে দেয়। সোহা বলে, এটা অবশ্য কিছুটা ঠিক। শহরে কারো পেছনে কেউ তেমন লেগে থাকে না। আমি মনে করি জীবনে একটু স্বাধীনতার দরকার আছে, তবে অশ্লীল করার চিন্তায় না। কেননা আমি বিশ্বাস করি যে ব্যক্তি স্বাধীনতা পায় সে খারাপ করতে পারে না, কেননা সে এমনিতেই সুখী। তবে অবশ্য যারা ভালো এবং জীবনে এগিয়ে যেতে চায়, ভালো কাজে লাগাতে চায়, তাদের জন্য প্রযোজ্য। তবে শাসন আর পাশাপাশি দরকার। তিনজন আরো কতক্ষণ আড্ডা দিতে থাকে। পরদিন একটু দেরি করে ঘুম থেকে ওরা ওঠে। আজকে কলেজ নেই। এদিকে রাত 12টায় সাফাতকে বন্ধুরা আর পরিবারের মানুষরা জন্মদিনে উইশ করে। সাফাত তো ঘুমায়ও নি, সে জানে ওরা এমনটাই করবে। সাফাত নিজের জন্মদিন উপলক্ষে সবাইকে ট্রিট দিবে। তৃষা, নিতু, আবির আর রিফাতের থেকে শুনেছে সাফাতের জন্মদিন, তাই ফোন করে উইশ করে নেয়। সোহা এত কিছু জানে না। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে, তাই রান্না শেষ করে গোসল শেষ করে দুপুরে খাবার খেয়ে নেয়। বিকেলে সবাই মিলে সোহা জোর করে নিয়ে বের হয়। সোহা যেতে চায়নি, অনেক গুছিয়ে নিয়ে আসে। এখানে সবচেয়ে ভালো নামকরা রিসোর্টটা বুকিং করেছে সাফাত। সোহা সবার সাথে এখানে এসে পৌঁছায়। চারপাশ দেখে মনে মনে বলে, বাহ বাহ, গার্লফ্রেন্ডদের হয়ে এত ভালো জায়গায় ট্রিট দিচ্ছে, হয়তো তাদের সম্পর্কটাও সুন্দর। কথাটা ভেবে বড় বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে। আর একটু সামনে যেতেই মিমি সোহার কাছে আসে। হালকা জড়িয়ে ধরে সোহার সাথে কথা বলে। সোহাও খুশি হয়ে যায়, এবার অন্তত ভালো লাগছে। তবে বুঝতে পারছে না মিমি এসেছে কেন। তবে কি সবার পাশাপাশি নিজের বোনকেও গার্লফ্রেন্ডের হয়ে ট্রিট দিবে সাফাত? যাই হোক, মিমি সোহাকে নিয়ে ভিতরে চলে যায়। গিয়ে প্রথমে নিজের হবু বর ফাহাদের সাথে পরিচয় করিয়ে দেয়। সোহাও খুশি হয়। মিমি আপুর বিয়ে ঠিক হয়েছে যে, আর দুজনকে খুব সুন্দর মানাবে। অনেকগুলো মানুষকেই দেখতে পায়। সাফাতের আম্মুও হালকা জড়িয়ে ধরে সোহাকে। তারপর উনি সাফাতের আব্বুর সাথে পরিচয় করিয়ে দেয়। খুব নরম গলায় কথা বলতে দেখে ওনারও খুব ভালো লাগে। সোহার খুব লজ্জা লাগছে। এত এত মানুষজনের সাথে কথা বলা, আবার কেমন করে যেন তাকাচ্ছে ওরা। তবে সাফাতকে এখন অবধি দেখতে পায়নি। চারপাশে ভালো করে তাকিয়ে দেখে খুব সুন্দর করে সাজানো, কিন্তু সাফাত কই। মিমি সোহাকে ওর আম্মুর পাশে বসায় দেয়। এর মধ্যে সাফাত আসে। সোহা সাফাতের দিকে তাকিয়ে মনে মনে বলে, ছেলেটাকে এত সুন্দর লাগে কেন? সাদা শার্টটা যেন ওনার জন্যই তৈরি হয়েছে। একদম পারফেক্ট বয় বলে নিজে নিজেই মুস্কি হাসে। মিমি পাশ থেকে সাফাতকে বলে, খুব সুন্দর লাগছে ভাই। সাফাত সোহার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, সুন্দর তো লাগতে হবেই। রিফাতকে ডেকে আনে মিমি। তারপর বলে, আমাদের একটা ছবি তুলে দে তো। তারপর সবার ছবি তুলে দেয়। মিমি সাফাতকে ডেকে এনে ওদের পেছনে ঠিক সোহার পেছনে দাঁড় করিয়ে দেয়। তারপর বলে, একদম পারফেক্ট ফ্যামিলি, এবার তুলে নে। সাফাতের আম্মু আর আব্বু হাসতে থাকে। সোহা মনে মনে বলে, ওনাদের মাঝখানে আমি বসে আছি, নিশ্চয়ই ছবি তুলতে ওদের অস্বস্তি লাগছে, কিন্তু ওরা সবাই এত দূরে বসে আছে কেন? এর মধ্যে উঠে গিয়ে কেক নিয়ে আসে মিমি। তারপর সবাই একসাথে বলে ওঠে, শুভ জন্মদিন সাফাত। সোহা তো বোকার মতো চেয়ে আছে, কোনো কথাই মুখ দিয়ে আসছে না। এখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। সবাই সাফাতকে গিফট দিচ্ছে। নিতু, তিশা আর হেমা ওরাও গিফট নিয়ে এসেছে। সোহার তো ইচ্ছে করছে সবকটার মাথা ফাটিয়ে দিতে, একবার বলে পর্যন্ত নেই। সোহা মাথা নিয়ে বসে আছে। সাফাত সবার কাছ থেকে গিফট নিয়ে সোহার কাছে চলে আসে। সোহার দিকে হালকা নিয়ে বলে, উইশ করবে না নাকি? সোহা জোর করে হাসার চেষ্টা করে বলে, আজকে আপনার জন্মদিন, জানতাম না তো।
সাফাত বলে, এখন তো জানো না কি? সোহা শান্ত গলায় নরম কণ্ঠে বলে, শুভ জন্মদিন। সাফাত নিচের বুকে হাত দিয়ে চোখ বুজে বলে, আহ, শান্তি পাওয়া হয়ে গেছে তোমার থেকে, আর দরকার পড়লে চেয়ে নিব। সোহা লজ্জায় মাথা নুয়ে বসে থাকে। মিমি কাছে এসে বলে, এখানে কি হচ্ছে শুনি? সোহা হালকা হেসে উঠে দাঁড়ায়, বলে, মিমিপু, আমি বাসায় যেতে চাই। সাফাত সোহার দিকে তাকিয়ে বলে, আজ এখানেই থাকতে হবে তোমাকে, তুমি আপুর সাথে থাকো, সমস্যা কোথায়? মিমি হাসতে হাসতে বলে, বাচ্চা মেয়ে, চলো আমার সাথে। এরপর সোহাকে নিয়ে চলে যায় নিতুদের কাছে। সবাই মিলে অনেকক্ষণ মজা করে, হাসি আড্ডা, ভালোই লাগছে। এরপর খাবার চলে আসে, সবাই মিলে একসাথে বসে ডিনারটা সেরে নেয়। সাফাতের আব্বু আম্মু ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর শুরু হয় সবার একসাথে ড্যান্স আর গান, নাচানাচি। সোহাকেও জোর করে, তাই সোহা একটা গান গায়। সাফাত সোহার কাছে এসে বলে, আমার গার্লফ্রেন্ডকে দেখবে না? সোহা আগ্রহ নিয়ে বলে, এসেছে নাকি? সাফাত মুস্কি হেসে কল করে ওর বোন রিয়াকে ভিডিও কল দিয়েছে। ফোন রিসিভ করেই রিয়া বলে, তোকে কতবার ফোন করেছি, রিসিভ করলি না কেন ভাই? সাথে সোহাকে দেখে হ্যালো বলে। সোহা চোখ দুটো বড় বড় করে সাফাতের দিকে তাকায়, কারণ মেয়েটা ভাই বলছে, আর সাথে ওর বড় সাফাতের সাথে কথা বলে। সাফাত কিছু কথা বলে কল কেটে দেয়। সোহা পাশে থেকে একটা পেপার নিয়ে সাফাতকে পেছন থেকে বাড়ি দিয়ে চলে যায়। সোহার এখন অনেকটা হালকা লাগছে, তাহলে ওই দিন সোহা ভুল বুঝেছিল, এটা বুঝতে পারছে। সাফাতেরও ভালো লাগছে যে সোহার ভুলটা ভাঙাতে পেরেছে, আর বেশিক্ষণ থাকেনি। সবাই সবার বাসায় ফিরে যায়। সোহার আজকে তৃষাদের বাসায় চলে আসে। তৃষার আম্মু বলেছিল আসার জন্য। তৃষাদের বাসায় দুদিন থাকে সবাই, আর এই দুদিন ওরা এখান থেকেই কলেজে গেছে। সাফাতটা অনার্সে পড়ে, নিয়মিত সোহাদের মতোই কলেজে যায়। সবাই একসাথে সময় কাটায়, মাঝে মধ্যে ঘুরতে যায় একসাথে। সোহার সাফাতের সম্পর্কটাও আগের থেকে অনেকটা ফ্রি হয়েছে। সাদ্দাম এসে সোহাকে দেখেও যায়, আবিরদের বাসায় 2-3 দিন থেকেও যায়। সোহা এখন অবশ্য বাড়ি যেতে পারবে না, কেননা পড়াশোনার ক্ষতি হবে বলে। সামনেই ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, এরপর আবার মিমির বিয়ের দাওয়াতে যেতে হবে, না হলে যে কষ্ট পাবে। মিমি নিজের জন্য শপিং করে সোহার জন্য করে রেখে দিয়েছে। সোহাকে বারণ করে দিয়েছে কেনাকাটা করার জন্য। সোহা প্রথমে নিতে রাজি হয়নি, তবে মিমি বলে দিয়েছে বোন কিছু দিলে না করতে নেই। এই সপ্তাহে বিয়ে, তাই সাফাত বাসার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সবাইকে নিয়ে পুরো বাড়ি ডেকোরেশন করে সাথে থেকে কেনাকাটা করা থেকে শুরু করে সব কাজ মিলিয়ে ব্যস্ততা। অবশ্য সোহার সাথে কথা হয় মেসেজে, মাঝে মধ্যে সোহার থেকে কিছু টিপসও নেয়। সোহা আবার এই বিষয়ে খুব অভিজ্ঞ, এটার জন্য সে স্কুল থেকেই পারদর্শী। কলেজ বন্ধ করবে না সোহা, তাই গায়ে হলুদের দিন বিকেলে সাফাতের বাসার উদ্দেশ্যে বের হয় সবাই। পরদিন কলেজ অফ, তাই সমস্যা নেই। শুক্রবার দিন বিয়ে, এজন্যই ভালো লাগে সোহার কাছে। ওদের সাথে আবিরের আম্মু আছে, ওনাকে তো আগেই চলে যেতে বলেছিল, কিন্তু সমস্যা থাকায় যেতে পারেনি, তাই আজকে ওদের সাথে যাওয়া। সাফাতের বন্ধুরা সবাই ওই বাড়িতে আগে চলে গেছে, আত্মীয় স্বজনরাও চলে এসেছে। সোহা সবার সাথে এসে মিমির সাথে বসে আছে, দুজন বসে আড্ডা দিচ্ছে। সোহা মিমির কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলে, আচ্ছা মিমিপু, আমার যদি বোন থাকতো তোমার মতোই এমন মিশুক থাকতো বলো। দেখো তুমি কত বড় আমার, তারপরেও আমরা কতটা ক্লোজ। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগে। মিমি হাসতে হাসতে বলে, আমি তো তোমার বোনই, দুজন বোন হয়ে গেলে ভালোই হয়, তাই না? সোহা মন খারাপ করে বলে, তোমায় খুব মিস করব। এরপর তো আর যখন তখন দেখা কিংবা কথা হবে না। মিমি সোহার মাথায় হাত বুলিয়ে বলে, ফাহাদ আর ওই পরিবারের মানুষ খুব ভালো, মনে হয় না আমার স্বাধীনতাটা কেড়ে নিবে। দেখো আমাদের সম্পর্কটা কম নয়, বরং মজবুতই হবে। সোহা মুস্কি হেসে উঠে বসে বলে, তাই যেন হয় মিমিপু। দুজন সবার সাথে চলে আসে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। মিমি নিজের মায়ের সাথে আছে, সাথে সোহাও আছে। সবার কাছে থাকার থেকে এখানে থাকা ভালো মনে করছে সোহা, কারণ মেহমান আছে ওখানে অনেক, আর তৃষারও আড্ডায় ব্যস্ত। সাফাত একটু দরকারে ড্রয়িং রুমে এসে মাকে খুঁজে, না পেয়ে রান্নাঘরে যায়। ওখানে গিয়ে দেখতে পাই মিমি সোহা আর আম্মু কিছু করছে। অবশ্য সোহা ওর সাথে সাহায্য করে দিচ্ছে, মিমিকে দিচ্ছে না। মিমি শুধু দাঁড়িয়ে আছে। সোহাকেও প্রথমে সাফাতের আম্মু বারণ করেছিল, কিন্তু সোহা জোর করে থেকে যায়। খুব ভালো লাগছে ওদের সাথে থেকে সোহার। সাফাত ওদেরকে একসাথে দেখে মুস্কি একটা হাসি দেয়, মনে মনে বলে, বাহ বাহ, খুব ভালো,
বিয়ের আগেই তো দেখছি সংসারী হয়ে যাচ্ছে। এরপর আম্মু আম্মু ডাকতে ডাকতে ওখানে চলে যায়। সোহা একবার সাফাতের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। মিমি সাফাতকে দেখে মিটি মিটি হাসছে। তারপর আম্মুকে টাকা আনতে পাঠিয়ে দেয়। সোহার মিমি ভেজে রাখা পিঠাগুলো প্লেটে নিতে ব্যস্ত। সাফাত হালকা মাথায় বাড়ি দিয়ে বলে, মিটি মিটি হাসছিলে কেন মিমিপু? বিয়ে করেছো বলে কি মজা লাগছে নাকি? বিয়ে তো একদিন আমিও করব। বলে সোহার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। মিমি সাফাতকে পাশ থেকে চামচ দিয়ে বাড়ি দিয়ে বলে, আমি কিন্তু তোর বড় বোন সাফাত, আর তোকে তো আমরা বিয়েই করাবো না কোনোদিন। সোহা হাসতে হাসতে বলে, তাই ভালো হবে মিমিপু। সাফাত বলে, এই দাঁড়াও দাঁড়াও, তুমি মিমিপুকে মিমিপু ডাকছো কেন? এটা আমার ডাক, তুমি ডাকবে না? সোহা মুখ ভেঙচি কেটে বলে, এটা আমিই ডাকবো। অবশ্য আপনার আগে যদি আমার সাথে আফুর দেখা হতো তাহলে আমিই আগে ডাকতাম, তাই না মিমিপু? মিমি জোরপূর্বক একটা হাসি দেয়। সাফাত সোহার সাথে ঝগড়া করতে থাকে। সোহা রেগে গিয়ে বলে, আপনি এত ঝগড়াটে, আগে জানতাম না তো আমি। আমারই ভুল হয়েছে আপনার মতো বাচাল মানুষের সাথে ঝগড়া করা। সাফাত সোহার দিকে তেড়ে এসে বলে, কি বললে? আমি বাচাল? মিমি দুজনের মাঝখানে গিয়ে বলে, ব্যাস একদম চুপ। আমি দুজনেরই মিমপু হয়েছি, মিমিপু হয়েছে। আবার যদি এই নিয়ে কোনো কথা শুনি তাহলে কিন্তু একজনও মিমিপু বলে ডাকতে পারবে না। সাফাত জোর করে হেসে বলে, তোমার মতো আপুর দরকার নেই। তোমাকে কালকে আমি বয়কট করে বাড়ি থেকে বের করছি, দাঁড়াও। মিমি সাফাতের কথায় হেসে দেয়, সাথে সোহাও। এই আম্মু, কই তুমি? এতক্ষণ লাগে টাকা আনতে? কথাটা বলে ভেতরে চলে যায়। সবাই একসাথে বসে হালকা নাস্তা করে নেয়। এখন রেডি হতে হবে হলুদের প্রোগ্রামের জন্য। সবকিছুর ব্যবস্থা ছাদে করা হয়েছে। সবাই মিলে পার্লারে যাবে ঠিক করেছে। সাফাত বারণ করে গেছে, বলেছে বাসায় লোক আসছে, কোথাও যেতে হবে না, নিজেরা যেটুকু পারে সবাই করতে থাকে। সোহাকে মিমি সুন্দর একটা শাড়ি দেয়, কালারটাও খুব সুন্দর, বেগুনি কালারের সাথে রানী গোলাপি কালারের কম্বিনেশন, খুব মানাবে সোহাকে। সাথে চুড়ি আর নেকলেসগুলোও দিয়ে দেয় মিমি। মাথায় ফুলের মালা দিয়ে খোপা করবে সবাই। এর মধ্যে পার্লারের সব লোক এসে পড়ে। আস্তে আস্তে সবাইকে সাজিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে, এখন সব শুরু হবে। মিমিকেও খুব সুন্দর লাগছে। বাসন্তী কালারের সাথে গাঢ় গোলাপি রঙের স্টোন দেওয়া লেহেঙ্গা পরেছে, একদম পুতুল লাগছে। বউকে বউয়ের মতো না লাগলে কি আর হয়? একটু ব্যতিক্রমী সুন্দর তো লাগতেই হবে। সবাই খুব সুন্দর করে সেজেছে। মিমি বাদে সবাই শাড়ি পরেছে, বাঙালি ভাবে শাড়ি পরা যাকে বলে। সোহাও পরেছে, কিন্তু শাড়ি বেশি না পরায় একটু অস্বস্তি লাগছে। তবে এই রঙের শাড়িটাই সোহাকে খুব সুন্দর মানিয়েছে। সোহার সাজতে ইচ্ছে করছে না। মিমির ধমক খেয়ে হালকা সেজে নেয়। এত গর্জিয়াস সাজ সোহা পছন্দ করে না। একদম সিম্পল ভাবে সেজেছে। দূর থেকে বোঝাই যাচ্ছে না সাজ, তবে শাড়িতে নারী আসলেই সুন্দর। মাথায় মস্ত বড় খোপা হয়েছে, খুব সুন্দর লাগছে। নিতু, তৃষা, হিমা ওদের জন্য মার্কেট করা হয়েছে। ওরা খুব সুন্দর করে সেজেছে। এতদিন পর সবাই একসাথে ভালোই সময় যাচ্ছে। তারপর আবার সবারই প্রিয় মানুষ এখানে আছে, তাই সাজতে একটু বেশি আগ্রহী। মিমিও খুব খুশি। সাফাত রেডি হয়েও সবটা দেখছে ঠিকঠাক আছে কিনা। সব রেডি, মেয়েরা এখনো আসছে না। বন্ধুরা সবাই রেডি হয়ে ছবি তুলতে ব্যস্ত। সাফাত মিমিকে দেখার জন্য রুমে আসে। এসে পেছন দিক থেকে সোহাকে দেখতে পায়। মাথার চুলগুলো বেঁধে দিচ্ছে একজন, আর বাকিরা এটা ওটা করছে। সাফাত কোনো কথা না বলে সোহা দেখার আগেই চলে যায়। মিমি ফোনে ফাহাদের সাথে কথা বলছে, ভিডিও কলে দেখছে মিমিকে। অবশ্য ফাহাদও আসবে একটু পর, তবে মিমি জানে না। ছেলেরা সবাই জানে, মেয়েরা এখনো জানে না। এবার মিমিকে নিয়ে স্টেজে যাওয়ার পালা। সোহাকে দেখে কপালে একটা চুমু খায় মিমি, আর মুস্কি হেসে বলে, খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। সোহাও মুস্কি হেসে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে মিমিপু। তারপর দুজনেই শব্দ করে হেসে দেয়। সিমিয়ার সাথে ভিডিও কলে কথা বলে নেয় সোহা আর নিতু। দুজনেরই প্রশংসা করে সিমিয়া, তবে সোহার চেহারায় মায়া একটু বেশি। যদিও নিতু সোহার থেকেও ফর্সা, তবে চোখ আটকে যাওয়ার মতো সৌন্দর্য সোহার মধ্যে আছে। তবে সোহা এটা বিশ্বাস করে না। সে নিজেকে অসুন্দর মনে করে। সাফাতকে একবারও দেখেনি সোহা। ফোনটা হাতে নিয়ে ছাদে যাচ্ছে সোহা। মিমিকে মাত্র স্টেজে নেওয়া হয়েছে। সোহার এসব ভিডিওতে থাকতে লজ্জা করে, তাই সবার শেষে আসা।
সাফাত বোনকে বসিয়ে নিচে যাওয়ার সময় সোহার সাথে লাগে এক ধাক্কা। এমনভাবে কারোর সাথে ধাক্কা খেয়ে লজ্জা পেয়ে যায় সোহা। এমনি শাড়ি পরে খুব লজ্জা লাগছে, তার উপরে এমন কাণ্ড। সরি বলতে গিয়ে আটকে যায় চোখ দুটো। সাফাত এতক্ষণে সোহাকে দেখে নিয়েছে, খুব সুন্দর লাগছে সোহাকে। আবদ্ধ চোখ যেন পলক ফেলতেই যাচ্ছে না। সোহারও সাফাতের চোখে চোখ পড়ে যায়। আজকে আর চোখে চশমা নেই, তাই সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে দুজন। সাফাত মুস্কি একটা হাসি দেয়। সোহা যেন এতে হার্টবিট বেড়ে যায়। কোনো কথা না বলে সাইড কেটে চলে যেতে নিলে সাফাত জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছো না যে? সোহা হালকা হেসে বলে, খুব সুন্দর লাগছে আপনাকে। সাফাত দাঁতে দাঁত চেপে বলে, আমি বাচ্চা নই যে কথা শুনে নাচানাচি শুরু করে দিব। সোহা হাসতে হাসতে বলে, এখন না নাচলেও একটু পর তো ঠিকই লাফালাফি করবেন। কথাটা বলে তাড়াতাড়ি করে ছাদে চলে যায় সোহা। সাফাত সোহার দিকে তাকিয়ে ভাবে, আমি হলুদে নাচবো, সেটাকে বলে গেল নাকি? যাই হোক, তোমাকে তো আমিও দেখে নিব মিস সোহা। তারপর বাঁকা হেসে চলে যায়। এক এক করে সবাই ছবি তোলার পর্ব শেষ করে নেয়। মিমির সাথে সোহার অনেকগুলো ছবি তোলা হয়, বন্ধুদের সাথে হোক। আবির, রিফাত, আকাশ, নাহিল, সাফাত, সোহারাও সবাই একসাথে অনেকগুলো ছবি তুলে নেয়। স্মৃতি হয়ে থাকবে। যখন আলাদা আলাদা হয়ে সবাই থাকবে, তখন না হয় বসে বসে দেখে পুরোনো দিনকে মনে করা যাবে। সাফাতের সাথেও ছবি তুলে দেয় রিফাত। অবশ্য সবাই জোর করেই তুলিয়েছে। সাফাতের কাজিনটা দেখে কিছুটা হিংসা করছে, কারণ ওদের কারোর সাথে যে সাফাত এত ক্লোজ হচ্ছে না। তবে সোহার সাথে একটু অন্যরকম, সবাই বুঝতে পারছে। সাফাতও খুব খুশি হয়েছে, কারণ খুব সহজেই যে সোহা সবার সাথে মিশে গেছে। মনে মনে বলে, এই না হলে সাফাত শাহরিয়ারের হবু বউ। পরবর্তী তৈরি থেকে মিস প্রেয়সী, তোমাকে এই বাড়ি রানী করে নিয়ে আসবো, জাস্ট অপেক্ষা। সাফাত সোহাকে আর তৃষাকে বোঝাচ্ছে ফাহাদ এই মাত্রই জয়েন হবে, আর সেটা যেন খুব সুন্দর সারপ্রাইজ হয় মিমির জন্য। সোহা খুব এক্সাইটেড হয়ে বলে, আহা কি সুন্দর ভালোবাসা, সারপ্রাইজ জিনিসটা আসলেই দারুণ লাগে। সাফাত সোহাকে টিচ করে বলে, তাহলে এক কাজ করি তৃষা, সোহাকেও দারুণ একটা সারপ্রাইজ স্বরূপ বিয়ে দিয়ে দেই, খুব ভালো লাগবে। সোহা কথাটা শুনে রেগে গিয়ে বলে, আমি বরং চলে যাই, আমাকে তো তোদের সহ্যই হয় না। সাফাত বলে, হয়েছে হয়েছে, আপাতত সব বাদ, আমার প্ল্যানটা সফল করো। সোহা ভেঙচি কেটে বলে, শুধুমাত্র মিমিপুর জন্য করছি, নইলে জীবনেও করতাম না। তারপর ওরা মিলেমিশে প্ল্যান করে নেয়। এখন ফাহাদের জন্য অপেক্ষা করছে। সোহা, তৃষা মিমিকে ম্যানেজ করেছে। মিমি কয়েকবার ফাহাদকে কল করেছে, রিসিভও করেনি। এখন আবার হলুদের অনুষ্ঠান শুরু হবে। মন খারাপ হচ্ছে প্রচুর। ফাহাদ এতটা কেয়ারলেস কিভাবে হয়, এটাই ভেবে পাচ্ছে না। সোহা, তৃষা ব্যস্ত রাখতে চেষ্টা করে মিমিকে, আর সাফাত বন্ধুদের নিয়ে চুপি চুপি নিচে চলে যায়। ফাহাদ চলে এসেছে, সাথে অবশ্য কিছু কাজিনদেরও এসেছে। সবাইকে নিয়ে সাফাত ছাদে আসে। এই মুহূর্তে লাইটটা অফ হয়ে গেছে। মিমি ফোনটা হাতে নিয়ে মন খারাপ করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। নিচে তাকিয়ে দেখছে সবাই সরে গিয়েছে ইতিমধ্যে। সোহারা সবাই আড়ালে চলে গেছে। ফাহাদ আস্তে আস্তে মিমির কাছে যায়। ফাহাদের নিজেরও খুব হাসি পাচ্ছে। মিমির কাঁধে হাত রাখতে মিমির পুরো শরীর কেঁপে ওঠে। হঠাৎ কারো স্পর্শে এমন কেঁপে ওঠে মিমি ভয় পেয়ে যায়। পেছনে তাকিয়ে ফাহাদকে দেখতে পায়, সাথে সাথে আলো জ্বলে ওঠে। মিমি তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো কল্পনাও করেনি ফাহাদ আসবে। মিমি এতটাই সারপ্রাইজড হয়েছে যে কোনো কথাই বলতে পারছে না। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। ফাহাদ হাসতে হাসতে দুহাত বাড়ি দেয়। মিমি শক্ত করে ফাহাদকে জড়িয়ে ধরে। এটা খুব সুন্দর অনুভূতি, যা প্রকাশ করার ভাষা কারোরই জানা নেই। এমন সুন্দর মুহূর্ত সবার জীবনেই আসুক। সোহারা আর সাফাতটা সবটাই দেখছে। বড়দেরকে আপাতত নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফাহাদের সাথে কাজিনরাও এসেছে, তারাও দেখছে। সোহার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে। আসলে সত্যিকারের ভালোবাসা দেখলেও ভালো লাগে। এই প্রাপ্তির মধ্যে যেন পৃথিবীর সব থেকে বেশি সুখ। সাফাত সোহার দিকে তাকিয়ে দেখে। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সোহা। সাফাত মুস্কি হেসে সোহার কাছে গিয়ে বলে, তোমারও কি লাগবে নাকি এমন সারপ্রাইজ? সোহা হঠাৎ করে সাফাতের কাছে গিয়ে এমন কথা বলায় কেঁপে ওঠে। একটু নড়ে চড়ে বুকে হাত দিয়ে বলে, ভয় পেয়ে গিয়েছিলাম। এমন কাণ্ড মনে হয় শুধু আপনার দ্বারাই সম্ভব। শুধু শুধু ভয় দেখান আপনি। সাফাত সোহার এমন কথায় হাসতে থাকে। সোহা সাফাতের হাসির দিকে তাকিয়ে মনে মনে বলে, ছেলে মানুষকে হাসলে এত সুন্দর লাগে জানা ছিল না তো।
সাফাত সবাইকে নিয়ে ভেতরে চলে আসে। মিমি সবাইকে দেখা মাত্রই একটু দূরে সরে দাঁড়ায়। সাফাত হাসতে হাসতে বলে, তোমার মন ভালো করে দেওয়ার ওষুধ এনে দিলাম। কেমন ফিলিংস হচ্ছে একটু শেয়ার করো। মিমি ফাহাদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে আর সাফাতকে উদ্দেশ্য করে বলে, বড় বোনের সাথে ইয়ার কি হচ্ছে সাফাত? তবে অসংখ্য ধন্যবাদ ভাই। বলে হালকা জড়িয়ে ধরে। সাফাত মজা করে বলে, হয়েছে হয়েছে, জামাই এনে দিয়েছি বলে এত ধন্যবাদ দিতে হবে না। মিমি হালকা থাপ্পড় মারে সাফাতকে। এরপর শুরু করে হলুদের অনুষ্ঠান। সবাই একে একে যত নিয়ম আছে শেষ করে। দুজনকে একসাথে বসিয়ে নিয়মগুলো শেষ করে। সোহা, নিতু, তৃষা আর হিমা একসাথে বসে দেখছে সবকিছু। এর মধ্যে ফাহাদের এক কাজিন এসে ওদের পাশে বসে। সোহার দিকে কেমন করে যেন তাকায়। সোহা একটু নড়ে বসে। ছেলেটা ইচ্ছে করেই বলে, হাই, আমি আরিফ, ফাহাদ ভাইয়ের মামাতো ভাই। তৃষা হালকা হালকা হেসে বলে, ধন্যবাদ। সোহার খুব বিরক্ত লাগছে ছেলেটাকে দেখে। কিরকম গায়ে পড়া টাইপের ছেলে রে বাবা, এমন টাইপের ছেলে সোহা কোনো কালেই পছন্দ না। ছেলেটা আরো কিছুক্ষণ কথা বলে নেয়। সোহা কোনো কথা বলে না অবশ্য। হঠাৎ করে সোহাকে উদ্দেশ্য করে বলে, আপনার নাম্বারটা দেওয়া যাবে কি? সোহা এবং সাথে সবাই চোখ বড় বড় করে তাকায়। সোহা কোনো কথা না পেয়ে বলে বসে, আসলে আমি ফোন ইউজ করি না। ছেলেটা সোহার হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাতেই তো তা দেখতে পাচ্ছি। সোহা মনে মনে বলে, ধ্যাৎ, কি বলতে কি বলে ফেললাম। তারপর জোর করে হাসার চেষ্টা করে বলে, আসলে এটা আমার ফোন না, নিতুর ফোন। কথাটা বলে নিতুর হাতে দিয়ে দেয়। তৃষা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কেন ভাইয়া, আপনার এত ফোন নাম্বার দিয়ে দরকার কিসে শুনি? এক কাজ করি, ওর বয়ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিই, নিতে পারেন। ছেলেটা লজ্জা পেয়ে যায়। এই মেয়ের আবার বয়ফ্রেন্ডও আছে বাবা। তারপর কোনো রকম কেটে পড়ে। ছেলেটা চলে যেতে সোহাসহ সবাই হাসতে থাকে। নিতু বলে, এখন তো দেখছি সোহাকে দেখে শুনে রাখার জন্য হলেও একটা বয়ফ্রেন্ড লাগবে। হিমা হাসতে হাসতে বলে, তাহলে কালকেই চল মার্কেট থেকে একটা বয়ফ্রেন্ড কিনে নিয়ে আসি সোহার জন্য। সোহা হিমাকে মাথায় থাপ্পড় দিয়ে বলে, তোদের মাথায় তো এইসবই ঘুরবে। কেন যে প্রেমে ভর্তি হতে গেলি এখন তো মনে হয় সারাদিন নাহিল ভাইয়া, রিফাত আর আবির ভাইয়া তোদের এইসবেরই ক্লাস করায়। তৃষা বলে, আগে তো জানতাম না প্রেমে ভর্তি হওয়া যায়। এক কাজ করি, চল তোকেও ভর্তি করিয়ে দেই। সোহা মুখ ভেঙচি কেটে বলে, আমার এসবের দরকার নেই, আমি একলা জীবনে বিন্দাস আছি। এর মধ্যে আবির, রিফাত, নাহিল আর আকাশ ওদের কাছে এসে বসে। আবির জিজ্ঞেস করে, এখানে কি নিয়ে তো আলোচনা হচ্ছে শুনি? আপনারা ঠিক কতটুকু প্রেম শেখাচ্ছেন? ওরা এগুলোই বলছে। সোহা হাসতে হাসতে বলে, সহি, তোকে কিন্তু ছাদ থেকে ফেলে দেব। তৃষা সোহাকে থাপ্পড় দিয়ে বলে। সোহা সহ সবাই তৃষার কথায় হাসতে থাকে। সাফাত এসে সবাইকে নিয়ে যায় খাওয়া দাওয়া করার জন্য। সোহা মিমির কাছে বসে আছে। সবাই চলে গেছে, মিমি একা থাকবে তাই বসে আছে। ফাহাদও যেতে চায়নি, জোর করে নেওয়া হয়েছে। মিমি এত ভারী কাপড় পরে হাঁটা চলাচল করতে পারছে না বেশি, তাই আর নিচে যায়নি। সোহার মিমি বসে কথা বলছে আর ছবি তুলছে, যেগুলা দেখছে। এর মধ্যে মিমির আম্মু খাবার নিয়ে আসে ওদের জন্য। সোহার মিমি দুজনকে একসাথে বসে খাওয়াতে শুরু করে। এই মুহূর্তে সোহার নিজের মায়ের কথা মনে পড়ছে। আহা, কতদিন মায়ের হাতে খাওয়া হয় না, খুব মিস করছে সে মাকে। মন খারাপ হয়ে গেছে দেখে মিমির আম্মু সোহাকে হালকা জড়িয়ে ধরে বলে, নিশ্চয়ই মায়ের কথা মনে পড়ছে। সোহা মাথা নেড়ে সম্মতি জানায়। উনি সোহার মাথায় হাত দিয়ে বলে, মন খারাপ করো না, আমিও তো তোমার আম্মুর মতোই, আমি আছি তো। সোহা কথাটা মিমিও বলে। সাফাত এসে বসতে বসতে বলে, বাহ বাহ, এখানে তো দেখছি ভালোই আলোচনা হচ্ছে, আর আমাকে রেখে ওদেরকে খাওয়াই দিচ্ছ আম্মু তুমি। হাসতে হাসতে সাফাতকেও খাইয়ে দেয় ওর আম্মু। সোহা স্বাভাবিকভাবেই বসে খাচ্ছে। মনে মনে বলে, মানুষগুলো কত ভালো, জীবনে চলতে ফিরতে এই জন্যই মানুষ বলে ভালো মানুষের সাথে দেখা হয়ে যায়, আপনা আপনি মুখে হাসি চলে আসে। সাফাত দেখতে পেয়ে ভুরু কুচকে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সোহা মাথা নেড়ে না জানায়। মাঝরাত অব্দি সবাই মিলে অনেক নাচানাচি, গান, গল্প সবকিছু করে। মেয়েরা হাতে মেহেদিও দেয় এই ফাঁকে। ফাহাদরা বিদায় নিয়ে চলে গেছে। খুব ভালো কেটেছে সময়টা। পরদিন সকাল থেকে শুরু হয়ে যায় বিয়ে বাড়ির হই হুল্লোড়। সোহা সিমিয়ার সাথে ছাদে বসে কথা বলছে। মনটা আজকে খুব ফ্রেশ লাগছে। ভিডিও কলে পিচ্চি বুড়ি ভাইজিকে সোহা বুড়ি বলেই ডাকে। ওর সাথে কথা বলে নেয়, তারপর বাসার সবার সাথে কথা বলে। দোলনায় দোল খাচ্ছে
আর কথা বলছে সোহা। এর মধ্যে সাফাত এসে সোহার পাশে বসে। সোহা একবার সাফাতের দিকে তাকিয়ে আবার কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। সাফাত দোলনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সোহা কথা বলা শেষ হতেই দেখে পাশে সাফাত ঘুমিয়ে পড়েছে। সারা রাত ঘুমোতে পারেনি সাফাত। সবার চেঁচামেচি রুমে দখল করে নেওয়ায় ঘুম হয়নি, তাই রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে। আর সোহাকে কথা বলায় ব্যস্ত দেখে আর কিছু বলেনি। সোহা সাফাতের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। সোহার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে সাফাত। ছেলেটাকে সত্যি খুব মায়াবী লাগছে ঘুমান্ত অবস্থায়। সোহার ইচ্ছে করছে না এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিতে। সোহা চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এখন অনেকটাই সকাল। সোহা একই কারণে ছাদে আসে। তারপর সিমিয়ার কল আসে। সোহা এভাবেই বসে থেকে ফোন ঘাটাঘাটি করে। অনেকক্ষণ বসে থাকার পরও সাফাতের ঘুম ভাঙেনি। তবে এবার সোহার ঘাটটা ধরে এসেছে, কিন্তু উঠতেও পারছে না। তিশা নিতুও সোহাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। নিতু বলে, সোহা আবার কই গেল? সোহা আপন মনে ফেসবুক স্ক্রল করতে থাকে। এর মধ্যে সাফাতের দুজন রিলেটিভ সম্পর্কে মনে হয় খালা আর মামি ছাদে আসে। সোহা খেয়াল করেনি। সোহা আগের ভঙ্গিতেই বসে আছে। এর মধ্যে সাফাতের মামি জোরে জোরে বলতে থাকে, কি মেয়েরে বাবা, কোনো লজ্জা শরম নাই। সোহা কারো এমন কথায় সামনে তাকায়। দুজন মহিলাকে দেখেই ভয় পেয়ে যায়। মহিলাটা বলতে থাকে, কালকে থেকেই দেখে আসছি সাফাতের সাথে ঢলাঢলি করতে। সাথের জন বলে, ওঠে পারিবারিক শিক্ষার অভাব হয়তো ভাবি। সোহার বসে থাকেনি। তাড়াতাড়ি করে সাফাতের মাথা না তুলে উঠে বসে। পিছনে মাত্রই প্রবেশ করছিল নিতু আর তৃষা। তারপরে মহিলা দুটোর এমন কথোপকথন শুনতে পায়। সাফাত আচমকর মাথাটা ফেলে দেওয়ায় ভয় পেয়ে যায়, সাথে বিরক্ত লাগে। সোজা হয়ে বসতেই দেখতে পায় ওরা আছে। এর মধ্যে আরো দু একজন যুক্তও হয়। সোহাকে বকতে থাকে কয়েকজন। সোহা যেন পাথর হয়ে গেছে। ওকে পরিবার নিয়ে বাইরের মানুষের থেকে কথা শুনতে হচ্ছে। এর থেকে ভালো মরণ হয়ে যেত। চোখ দুটো টলমাল করছে। এই বুঝি বাঁধ ভেঙে নেমে আসবে অজুর ধারার বৃষ্টি। একজন মেয়ে একটা কথায় উচ্চারণ করে, নষ্টা মেয়ে কোথাকার। সোহা যেন আর এক সেকেন্ডও থাকতে পারেনি। পুরো মাটির তলা যেন ফাঁকা হয়ে গেছে। কারো দিকে না তাকিয়ে সোজা এক দৌড়ে ফোনটা ফেলে দিয়ে নিচে চলে আসে। সাফাত তো কিছুই বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে এখানে, আর কাকেই বা এগুলো বলছে। সাফাতের কাছে এসে ওর খালামণি বলে, আমি জানি বাবা, তুই এমন না, তোকে এই মেয়ে ফাঁসানোর জন্য এমনটা করেছে। সাফাতের মুখটা গম্ভীর হয়ে আসে। জল শক্ত করে বলে, তোমরা ঠিক কি চাও বলো তো? পাশের একজন সবটা বলে। শেষে বলে, মেয়েটার ঢলাঢলির স্বভাব। সাফাত আর সহ্য করতে পারেনি, জোরে চিৎকার করে ওঠে, একদম চুপ। চিপ মেন্টালিটির মানুষ জন্য তোমরা আমার আত্মীয় ভাবতেই ঘৃণা হচ্ছে। সবাই একদম চুপসে যায়। সাফাত চিৎকার করে বলে, সোহা কখনোই এমন মেয়ে না। আর আমার দেখা, আমার চোখে সবচেয়ে ভালো মানুষ এবং মেয়ে ওই। সাফাতের চিৎকার শুনে ওর আম্মু আর মিমি ছুটে আসে। এসে সবটা জানতে পারে। ইচ্ছে মতো ওদেরকে বলে দেয়। এমন চিন্তাধারা নিয়ে যেন না থাকে। সাফাত দৌড়ে নিচে চলে আসে। সোহাকে কোথাও খুঁজে পায়নি। অবশেষে মিমির রুমটা ভেতর থেকে আটকানো দেখতে পায়। তার মানে এখানেই আছে। সাফাত কখন থেকে ডেকে যাচ্ছে সোহাকে। সোহা তো কোনো শব্দই করছে না। সাফাতের এবার ভয় হচ্ছে, না জেনে কিছু করে বসে। নিতু সোহার ফোনটা হাতে নিয়ে চলে আসে। পরপর সবাই আসে, ওই লোকগুলো বাদে। সাফাত দৌড়ে নিচে চলে আসে। সোহা নিজের জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে। মাথাটা ভীষণ ধরে আছে, বুকটা কেঁপে উঠছে। এমনভাবে পরিবার নিয়ে কখনো কথা শুনেনি সোহা। যদিও কান্না পাচ্ছে, তবে চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না, শুধু ভয় হচ্ছে। শেষ পর্যন্ত মানুষকে ওর চরিত্র নিয়ে কথা বলল। সাফাত সবটা শুনতে পেলে যদি ভাবে আমি ওর সাথে আসলেই ঘনিষ্ঠ হওয়ার মতো বসেছিলাম। মাথায় হাত দিয়ে বসে পড়ে। না না, আর ভাবতেই পারছি না। জীবনে এমন কিছু দেখতে হবে কল্পনাও করিনি। সব থেকে ভালো হবে এখান থেকে চলে গেলে, না হলে যে কোনোভাবেই কষ্টটা কমবে না। এর মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সোয়ার সাথে সাথে ভয়ে কেঁপে ওঠে। বুকে থুতু দিয়ে ব্যাগটা নিয়ে দরজার কাছে যায়। হাত দিয়ে মুখটা আবার মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে দরজাটা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়েছে মিমি আর ওর আম্মু, সাথে আবিরের আম্মু আছে। পেছনে দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়েছে সাহাবাত। সোহা চোখ যায় সাফাতের দিকে। সাফাতকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। এতে সোহার আরো ভয় লাগছে। জোর করে হাসার চেষ্টা করে সোহা বলে, আসলে মিমিপু আমার একটু যেতে হবে, তবে আবার একদিন আসবো। মিমি কিছুই বলছে না, শুধু রাগে চোখে তাকিয়ে আছে। সোহা কি বলবে বুঝতে পারছে না। তৃষা একটু এগিয়ে আসে। নিত্যু আসে, সোহাকে হালকা করে ধরে বলে, দেখ সোহা, তুই কষ্ট পাস না, হয়তো ওদের মেন্টালিটিটাই এমন। সোহা কোনো প্রত্যুত্তর করে না। সাফাত এবার সোজা হয়ে সোহার দিকে তাকায়। সোহা মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মিমির আম্মু এগিয়ে এসে সোহাকে হালকাভাবে ধরে বলে,
তুমি ওদের কথায় কষ্ট পেও না মা। সোহা হালকা হেসে বলে। না আন্টি, আমি কষ্ট পাইনি। সাফাত গম্ভীরভাবে বলে। তা সবাই চেহারা দেখেই বুঝতে পারছে, আর এই বাড়ির বাইরে যেন এক পা না নড়ে। মিমি সোহার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলে। তোমার তো সাহস কম দেখছি না সোহা, আমার বিয়ে শেষ না করে চলে যাবে, এটা ভাবলে কি করে? সোহা কিছু বলতে যাবে এর আগে মিমি বলে। আর একটা কথা বললে ঠাসিয়ে একটা চড় মারবো। কে কি না কি বললো তা নিয়ে উনি পড়ে আছেন, আর আমার কথা ভাবলো না, সিদ্ধান্ত নিয়েছে চলে যাব। আর থাকতে পারেনি, সোহা মিমিকে জাপটে ধরে কান্না করে দেয়। সাফাত আর থাকতে পারেনি, এখান থেকে চলে যায়। সাফাত তো ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদেরকে শিক্ষা দেওয়ার। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। যে মহিলাগুলো নোংরা কথা বলেছিলেন তারাও লজ্জায় পড়েছে, এখন না পারছে চলে যেতে আর না পারছে থেকে যেতে। সোহা এখানে আছে ঠিকই, তবে মনের মধ্যে এখন ওই কথাগুলোই ঘুরছে। সেই কখন থেকে রুমে বসে আছে সোহা, বাইরে যাচ্ছে না। সবাই কত মজা করছে আর সোহা একা বসে আছে। মিমিকে সবাই মিলে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে। সোহাকে সবাই অনেকবার রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, কিন্তু সোহা যায়নি। এদিকে সাফাতের তো নিজের ভেতরেই অপরাধবোধ কাজ করছে, ভাবছে ওর জন্যই তো সোহাকে এতগুলো কথা শুনতে হলো। বোনের বিয়ে, তাই আর ব্যাপারটাকে বাড়ায়নি। আপাতত একটু দূরে থাকাই ভালো এসবের থেকে। দুপুর হয়ে গেছে, এবার সবার তাড়াহুড়া রেডি হওয়ার জন্য। বররা যে চলে আসবে। মিমিকে পার্লারের লোকজন এসে সাজানো শুরু করে দিয়েছে, বাকিরাও এক এক করে তৈরি হচ্ছে। নিতু আর তৃষা দুজনে আজকে শাড়িও পরেছে, সোহার সাথে ওদের হেল্প করে দিচ্ছে। সোহা আর হিমাকেও বলেছে শাড়ি পরতে, কিন্তু ওরা রাজি হয়নি। এমনি শাড়ি সামাল দেওয়া কঠিন, তারপর আবার সোহার মন খারাপ। হিমা তো বেচারি শাড়ি পরে হাঁটতেও পারে না, হলুদি দিন পরেই শিক্ষা হয়েছে তার। সবাই যখন দৌড়াদৌড়ি করে বর আশায় নিচে যেতে ব্যস্ত, তখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে সোহা। মিমিকে অন্য রুমে নিয়ে বসানো হয়েছে। খুব সুন্দর লাগছে আজ মিমিকে, তবে মিমির ও আজকে অনেক মন খারাপ। একটু মন খারাপ তো হবেই। মা বাবা ভাইকে ছেড়ে যে সারা জীবনের জন্য চলে যেতে হবে। যতই বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি আসুক, তাও তো সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়েই দিতে হয়। আসল জীবনটা যে ওখানেই পার করতে হয়। মেয়ে মানুষ মানেই হলো তার নিজস্ব কোনো বাড়ি থাকে না। প্রথমে বাবার, তারপর শ্বশুর বাড়ি, আর এরপর সন্তানের বাড়ি। এক জীবন শেষ করে পৃথিবীর মায়া ত্যাগ করার পরও তাদের নিজের একটা বাড়ি হয় না। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই জীবন শেষ। তারপর যদি জীবনসঙ্গী জোটে অকর্মা কিংবা বিপরীতমুখী, তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা মানুষের মানসিক অত্যাচার আর অশান্তির কারণে বলি দিতে হয় জীবন। তবে হ্যাঁ, ভালো একজন জীবনসঙ্গী পেলে অবশ্যই জীবন সুন্দর হয়। এর থেকে সুখ কোথাও নেই। সোহা আজকে আর সাজেনি, একটু গর্জিয়াস গাউন আর সাথে হিজাব পরে নেয়, হাতে চুড়ি আর পায়ে একটা পায়েল। সব মিলিয়ে ভালোই লাগছে, মন্দ না। সাফাত বরের আশায় ওখানেই সবার সাথে ছিল, চলে গেলে কেমন দেখায়। তবে সোহাকে খুঁজতে দেখতে পায়নি। নিতুর থেকে জানতে পারে রেডি হচ্ছে, তবে সাফাত বুঝতে পারছে সোহা ইচ্ছে করেই দূরে দূরে থাকছে। সবাইকে ভেতরে নিয়ে বসে, এরপর পরিচয় হয়ে নেয় সবার সাথে। ফাহাদের অনেকগুলো কাজিন এসেছে, এর মধ্যে মেয়েরাও আছে। সাফাতের একদমই ভালো লাগেনি, কেমন যেন ঢলাঢলি স্বভাবের। মেয়ে মানুষ থাকবে ভদ্র এবং লাজুক স্বভাবের, তা না, এগুলো ঠিক উল্টো। তবে সৌজন্য রক্ষার্থে সবার সাথেই কথা বলতে হচ্ছে, এছাড়া কিছু করার নেই। সাফাত একটু ব্যস্ততা কমিয়ে উপরে চলে যায়, গিয়ে দেখতে পাই মিমিকে সবাই ঘিরে ধরে আছে। সাফাত আস্তে আস্তে বলে, হায় আল্লাহ, এত কিছু শুধুমাত্র মেয়েরাই সামলাতে পারবে। এত ভারী কাপড়, শ্বাস, তারপর আবার নতুন মানুষ। ভাগ্য ভালো আমি ছেলে, এগুলো হ্যান্ডেল করতে হবে না। মিমি সাফাতকে দেখতে পেয়ে ডেকে কাছে নিয়ে যায়, তারপর কানে কানে বলে, একটু সোহাকে এখানে পাঠিয়ে দে না, আমার অপরিচিত মানুষজনের সাথে থাকতে বোরিং লাগছে। সাফাত চোখ টিপ মেরে বলে, আরো বিয়ে করো। মিমি চোখ গরম করে বলে, তুই এই মুহূর্তে মজা নিতে এসেছিস? আচ্ছা বাবা, যাচ্ছি তো। বলে ওখান থেকে কেটে পড়ে। গুনগুন করে গান গাইতে গাইতে মিমি রুমের উদ্দেশ্যে চলে যায়। রুমে প্রবেশ করেই দেখতে পায় সোহা বসে আছে, হাতে ফোনটা নিয়ে গান শুনছে। বুড়ুকুসকে সোহার দিকে তাকায়, মনে মনে বলে, সে হয়তো জানে না তাকে এমন সাধারণই আমার ভালো লাগে, তার অজান্তেই আমার জন্য তৈরি হয়ে নিয়েছে। কথাটা ভাবতেই ঠোঁটে এক চিলতে হাসি চলে আসে। সোহা সাফাতকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়, আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। এতে সাফাতের অনেকটা খারাপ লাগে, মনে মনে বলে, সোহা কি কোনোভাবে আমাকে এড়িয়ে চলছে? সোহা সাফাতের আশেপাশে থাকতে চায় না,
কেননা আবার যদি কেউ কোনো খারাপ বলে তাই সাফাতকে দেখেই রুম থেকে বেরিয়ে যায়। এখন সোহা একা একা কোথায় যাবে নিজেও বুঝতে পারছে না, তাই দাঁড়িয়ে ভাবছে ওরা কোথায় থাকতে পারে। এর মধ্যে এসে হাজির হয় ফাহাদের কাজিন আরেফ। সোহা তো দেখা মাত্রই বিরক্ত লাগে, মনে মনে বলে এখন কি এর সাথে কথা বলতে হবে নাকি? আরিফ সোহাকে দেখেই বলে হাই সুন্দরী, কেমন আছো? সোহার তো তার কথা বলার ধরন দেখে ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে দিতে। সোহাকে চুপ থাকতে দেখে আরিফ জিজ্ঞেস করে কি হলো, কথা বলছেন না যে? বলছিলেন না তখন। সোহা হালকা হেসে বলে আসলে ঘুমিয়েছিলাম তাই নিচে যেতে পারিনি। কথাটা বলেই জিব্বায় কামড় দেয় সোহা। কি বলতে গিয়ে কি বলে ফেলে। আরিফ হাসতে হাসতে বলে বিয়ে বাড়িতে এমন সময় ঘুম? সাফাত বের হয়ে দুজনকে দেখতে পায়। এই আরিফ ছেলেটাকে কেন জানি সুবিধার মনে হচ্ছে না। দুজনের কাছে এসে সোহার দিকে তাকিয়ে চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলে কি কথা হচ্ছে এখানে? সোহা কোনো উত্তর দেয়নি। আরিফ হাসতে হাসতে বলে এই তো বেয়ানের সাথে আড্ডা দিচ্ছিলাম আর কি। সোহা তো কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এর সাথে আবার কখন আড্ডা দিচ্ছিলাম আমি? কি আজব লোক রে বাবা। তারপর ভুরু কুচকে আরিফের দিকে তাকায় সোহা। সাফাতের তো বেআইন কথাটা শুনে রাগ হয়, মনে মনে বলে বাহ বাহ, বেআইন বেয়েও চলে গেছে। এসব থার্ড ক্লাস কথাবার্তাও চলছে আজকাল। সাফাত জোর করে হেসে বলে তা এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকার ইচ্ছে সোহা? সোহা বুঝতে পারছে সাফাতের ভালো লাগছে না, আর এই মুহূর্তে এই ছেলের কাছ থেকেও রক্ষা পাওয়া উচিত। তাই সোহা বলে আমি মিমিপুর কাছে যেতে চাই। কোন রুমে আছে আপু? সাফাত সামনে উঠে গম্ভীর কণ্ঠে বলে আমার সাথে চলো। মিমির কাছে এসে বসে পড়ে সোহা। মিমির শ্বশুরবাড়ির লোকজন সোহার সাথে এত ভালো সম্পর্ক দেখে জিজ্ঞেস করে কি হয় ওর। মিমি সবার সাথে ওর বোন বলে পরিচয় করিয়ে দেয়। সোহা যতটুকু কথা বলা দরকার সবার সাথে বলছে। সোহারও এখন খুব খারাপ লাগছে। মিমি আপু যে শ্বশুরবাড়ি চলে যাবে, হুটহাট আর মিমি আপুর সাথে দেখা হবে না। এই দূরত্ব তৈরির জন্য তো সোহা মাঝে মধ্যে চিন্তা করে আমি আর বিয়েই করব না। আমি সবাইকে ছেড়ে সারা জীবন থাকতে পারবো না বাবা। বন্দি হয়ে কি জীবন পার করা যায় নাকি? আর নিজের মেন্টালিটির মানুষ হলে সমস্যা নেই কোনো। সোহা নিতু আর তৃষাদের সাথে খেতে চলে যায়। মিমিকে ও ফাহাদের সাথে বসানো হয়। এক এক করে সবাই এসে কথা বলছে। মিমির ফ্রেন্ডও এসেছে। গতকালকে সমস্যা থাকায় আসতে পারেনি, তাই আজকে চলে এসেছে। সাফাত বন্ধুদের আর সোহাদের নিয়ে খেতে বসে। এর মধ্যে ফাহাদের কাজিন এসে বলে বিয়ায় চলেন আমাদের সাথে। সাফাত সোহার দিকে তাকিয়ে দেখে ওর দিকে তাকিয়ে আছে। দেখে সবাই সাফাতের দিকে তাকিয়ে আছে। তৃষা আর নিতু তো মিটিমিটি হাসছে। সাফাত জোর করে হাসার চেষ্টা করে। তার এক কাজিনকে ডাক দেয়, বলে রাফি, ওনাদের একটু দেখে শুনে খাওয়াতো, আপনারা ওর সাথে যেতে পারেন। বলে মুস্কি হাসি দেয়। মেয়েগুলো অনেকটা অপমানিত বোধ করে। কিভাবে ইগনোর করলো সাফাত। লজ্জায় কোনো কথা না বলে চলে যায় ওরা। ওরা চলে যেতেই সাফাত বড় করে একটা নিঃশ্বাস নেয়। সোহাতে এমনভাবে ফোনের দিকে তাকিয়ে আছে যেন আশেপাশের কিছুই দেখছে না। রিফাত আর আবির হাসতে হাসতে বলে একটু যে তোর বিয়াইনদেরকে ঠান্ডা করে আসতি, খুশি হতো। সাফাত দাঁতে দাঁত চেপে বলে ডোন্ট কল মি বিআই। এই শব্দটা শুনতেই ডিসগাস্টিং লাগে। একজন তো দেখছি বিআই বানিয়ে আড্ডা পর্যন্ত দিতে থাকে। বলে সোহার দিকে তাকায়। সোহা ঠিক বুঝতে পারছে এই কথা সোহাকে উদ্দেশ্য করেই বলা। এর মধ্যে খাবার চলে আসে। সবাই মিলে খেতে শুরু করে। সোহা তো খেতেই পারছে না। খাওয়া দাওয়া এত দুর্বল হলে চলে? কথাটা সাফাত বলে। আবার বলে তা আবার ভালোই, তোমার বরের টাকা বেঁচে যাবে। এজন্যই বোধহয় অভ্যাস করছো, তাই না? সোহা তৃষাকে উদ্দেশ্য করে বলে আমার কিন্তু ভালো লাগছে না তৃষা। বেশি কিছু বললে কিন্তু আমি চলে যাব। আর বারবার কিছু না করেও এত কথা শুনতে পারবো না কিন্তু। সাফাত কথাটা শুনে চুপ হয়ে যায়। সোহা যে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে নেয়। দেখতে দেখতে বিদায়ের পালা। মিমি তো মাকে আর বাবাকে জড়িয়ে ধরে কি কান্না। সাফাতও নিজের চোখের পানি লোকাতে আড়ালে চলে যায়। সে ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। কি করে সে বোনকে ছেড়ে থাকবে। মিমি তো সাফাতকে না দেখে গাড়িতে উঠতেই চাচ্ছে না। সোহাকে জড়িয়ে ধরেও মিমি কান্না করে, সাথে সোহাও কাঁদে। সবাই সাফাতকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আর রিফাত আবির আনতেও পারছে না। তাই সোহা যায় সাফাতকে ডেকে আনতে। সাফাত বাগানের ভেতর উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। সোহা বাগানে এসেই সাফাতকে দেখতে পায়। উল্টো দিকে তাকিয়ে থাকায় সোহাকে দেখতে পায়নি। সোহা কতক্ষণ দাঁড়িয়ে থাকে, কি বলে সে ডাক দেবে বুঝতে পারছে না। তারপর কোনো উপায় না পেয়ে সাফাত বলে ডাক দেয়। কারো মুখে নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকায় সাফাত। সোহাকে দেখতে পায়। এই প্রথম সোহার মুখে নিজের নাম শুনতে পায় সাফাত। আজ অব্দি সাফাতের নাম ধরে ডাকেনি সোহা। শুনছেন? তুমি এখানে? মিমিপু আপনার জন্য অপেক্ষা করছে। যেতে চাইছে না, প্লিজ ভেতরে চলুন।
সাফাত অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে তাকিয়ে বলে, আমার ভালো লাগছে না, গেলেই তো মিমিপু কান্নাকাটি শুরু করে দিবে। এসব আমার দেখতে ভালো লাগছে না সোহা। সোহার কাছে আজকে মনে হচ্ছে সাফাতের সত্যিই মন খারাপ, কথাবার্তায় কেমন যেন নরম নরম। আজ অব্দি এত ভেঙে পড়তে সাফাতকে দেখেনি। প্লিজ চলেন, আপু খুব কষ্ট পাবে। আর এটাই প্রকৃতির নিয়ম, সবাইকে মেনে নিতে হবে। আপু তো আসবে আপনাদের দেখতে, এত কষ্ট পেলে কি আর চলে? ছেলে মানুষ শক্ত হতে শিখুন। সাফাত আর থাকতে পারেনি, সোহার সাথে চলে আসে। মিমি সাফাতকে দেখেই জড়িয়ে ধরে। কি কান্না! ফাহাদের পাশে থেকে নিজেরও চোখ দুটো চিকচিক করছে। বিদায় মুহূর্তটা আসলেই কষ্টের, সেটা যেরকমই বিদায়ী হোক না কেন। সাফাতের বোনের কান্না দেখে বোকার মতো নিজেও কেঁদে দেয়। এতক্ষণ ঠিক এটার জন্যই আড়ালে ছিল। সে জানে বোনের সামনে আর নিজেকে সামলাতে পারবে না, তারপর বিদায় নিয়ে চলেই যায়। ফাহাদ গাড়িতে বসে খুব যত্ন করে আগলে নেয় তার সদ্য বিয়ে করা বউকে। এই ভরসার হাতের জন্যই যে এত ত্যাগ মেয়ে মানুষের। তাই সবার জীবনে একজন সঠিক মানুষ আসুক, তাহলেই জীবন সুন্দর। সাফাত সেদিন আর রুম থেকে বের হয়নি। বন্ধুরা সবাই অন্য রুমে ছিল। সাফাতের একটু একা থাকা দরকার, তাই আলাদা থেকেছে। সোহারা চলে যাবে ভেবেছিল, কিন্তু মিমির আম্মুর মন খারাপ, এত কান্নাকাটি, তাই আর যেতে পারেনি। সারা রাত সবাই মিলে বসে ওনার সাথে আড্ডা দেয়। মিমির এক আন্টি বলে, একজন সঙ্গী পাওয়ার জন্য হলেও এবার ছেলেকে বিয়ে করাই দাও, দেখবে মেয়ের অভাব অনেকটাই ঘুচে যাবে। মিমির আম্মু মুস্কি হেসে বলে, তাই করব, বেশি দেরি নেই সেই সময়ের। বলে সোহার দিকে তাকায়। সোহা সবার কথায় খুব মনোযোগ দিয়ে শুনছে। তৃষা আর হিমা তো ছবি দেখে কে কিভাবে তুললো এসব বলে বলে হাসছে। সাফাত সারা রাত আর ঘুমোতে পারেনি। তার কেন জানি আজকাল মনে হয় একাকিত্বটাই বেশিই লাগছে। এই একাকিত্বটা দূর করার জন্য হলেও একজন সঙ্গী চাই। আজকে যা অপমানিত হতে হলো সোহাকে, তার ঠিক সম্মানটা যে ফিরিয়ে দিতে হবে। তাই সে ঠিক করে নিয়েছে খুব শীঘ্রই সে তার মনের কথা সোহাকে জানিয়ে দিবে। পরদিন সোহার আর থাকেনি। অবশ্য বাকিদের ইচ্ছা ছিল থাকতে, তবে সোহার জন্য চলে যেতে হলো। সোহা আগেই বলেছিল সে কলেজ মিস করবে না। তাই সকাল সকাল নাস্তা করে মিমির সাথে ফোনে কথা বলে এরপর সাফাতের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। ওনারা বারবার বলেছিল মিমির বউ ভাতে যেতে, সোহা বলেছে অন্য একদিন যাবে। সাফাত এখনো ঘুম থেকে ওঠেনি। ওরা সবাই আজকে মিমির শ্বশুর বাড়ি যাবে। আবিরের আম্মু আবির ওরাও সাথে যাবে। আজকে বাসায় কাজ কম, দূরের আত্মীয় যারা আছে তারা চলে গেছে। এখন অনেকটা ফাঁকা পুরো বাড়ি। গত 2-3 দিনে যা হই হুল্লোড় গেছে, এখন আর ছিটে ফুটেও নেই। আসলে মেয়ের বাড়িতে বিয়ের পর এমন ফাঁকাই হয়ে যায়। হাড়ের শূন্যতা বাবার বাড়িতে সারা জীবন রয়ে যায়। সোহারা বাসায় এসে একটু রেস্ট নিয়ে কলেজে চলে যায়। পুরো কলেজে আজকে সোহার খুব ফাঁকা লাগছে। কেমন যেন সাফাতদের সাথে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আর আজকে ওরা না আসায় অনেকটা ফাঁকা লাগছে। তবে যাই হোক, মনোযোগ দিয়ে পড়াশোনাটা তো করতে হবে। তৃষা, নিতু, হিমা তো ক্লাসের ফাঁকে ফাঁকে ফোনে কথা বলেই যাচ্ছে। সোহার কাছে ওদের এত সুন্দর ভালোবাসা দেখতেও ভালো লাগে, তবে নিজেকেও খুব একলা লাগে। সাফাত ঘুম থেকে উঠে জানতে পারে সোহারা চলে গেছে। সাফাত রিফাতকে বলে, একবার আমাকে বলেও তো যেতে পারতো। প্রিয় বন্ধুরা, এই গল্পের শেষ পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।